সাথে আজকে আহ, একজন বা দুজন গেস্ট নেই, আমাদের সাথে আজকে বেশ অনেকজন আছেন এবং যাদেরকে আপনারা সকলেই চিনে গেছেন ইতিমধ্যে, বা যারা চেনেন না তাদের জন্য বলে রাখি। একটি ছবি রিলিজ করেছে এই ফেব্রুয়ারি মাসে। ছবিটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। ছবিটির নাম মায়ানগর এবং এটার ইংরেজি টাইটেল হচ্ছে ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা। তো এই ছবিটার নিয়ে আজকে আমরা একটা আড্ডা দিতে চলেছি এবং সেটা আস্তে আস্তে এগোবে আসি আড্ডা। তো আমাদের সাথে ছবির পরিচালক আছে আদিত্য বিক্রম দা। ওয়েলকাম আদিত্য দা। আমাদের সাথে আছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শ্রীলেখা মিত্র। এই ছবিতে তাকে আমরা মুখ্য ভূমিকায় দেখতে পাই। আমাদের সাথে আছে প্রিয়ঙ্কর পাত্র, ছবির যিনি প্রযোজক। আমাদের সাথে আছে ছবির যিনি যারা শব্দ করেছেন, এবং সেটা এই ছবির জন্য এতটাই গুরুত্বপূর্ণ আমার মনে হয়, এবং শব্দ জিনিসটা আহ, আমরা মনে করি যে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা বহু ছবির ক্ষেত্রে সেটা হয়তো কিছু ক্ষেত্রে আমরা মিসিং পাই। কিন্তু আদিত্য বিক্রমের ছবি মানে সেখানে একটা তার শব্দর যে খেলা সেটা আমরা বুঝতে পারি ছবি তার দেখলে। তো আজকে আমাদের সাথে এই ছবির সাউন্ড যিনি করেছেন, যারা করেছেন তারা আছেন সুকৃত সেন এবং সঞ্জীব দেব, এই সরি সৃজন দেব, মাই মিস্টেক। তো একদম সবাইকে একদম ওয়েলকাম, স্বাগত। ওয়ার্ম ওয়েলকাম আমাদের এই গোধূলির আড্ডায়। আমি এবং স্নেহা আমরা একসাথে এই আড্ডাটি দিয়ে থাকি। তো খুব খুব ভালো লাগছে আমাদের সাথে এই আড্ডাটা, মানে আমরা তোমাদের সাথে দিতে পারছি এবং তোমরা এসছো আমাদের একটা ইনভিটেশনে আর কি। তো আগে বলো তোমাদের এই কেমন লাগছে, সুপ্রীত মানে এই সুপ্রীত কি ছবি। আছে কলে? হ্যাঁ, আমি আছি। ও হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সাউন্ডে আসলে তিনজন আছে, হিন্দোল চক্রবর্তীও আছে, কিন্তু হিন্দোল এখানে নেই। হ্যাঁ, রাইট, 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 হ্যাঁ, হুম। ঠিক। তো প্রথমে আহ, কিভাবে শুরু করবো আমি সেটাই ভাবছিলাম। মানে আমরা আমি বা স্নেহা গতকালকে এটা নিয়ে আলোচনা করছিলাম যে এই ছবিটা নিয়ে বলতে গেলে তো মানে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হয়, কিন্তু সেই সময়টা বা সেই ব্যাপারটা আরেকটু স্পেস পেলে হয়তো ভালো হতো সামনাসামনি বাইরে। তো আমরা চেষ্টা করছি যতটা খুব ওয়েল একটা ডিসকাশন করা যেতে পারে। তো প্রথমে আমরা এই ছবির মানে যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ, যার যার কলম থেকে এই ছবির মেন আইডিয়াটা এসেছিল, তো তাকেই যদি আমি জিজ্ঞাসা করি। এবং আজ তো তোমার কাছে প্রথম যে মানে ভাবনাটা, সেটা তো আমরা মোটামুটি এতদিনে অনেকেই জেনে গেছি, সেটা তুমি কিভাবে ভেবেছিলে বা সেটা তোমার কিভাবে এসেছিল। তুমি আমাকে একটা জিনিস তো বলো যে উম, এই যে তুমি 2014-তে বোধহয় আসা যাওয়ার মাঝে আহ, গেছিল মানে ভেনিস, তারপরে জোনাকি, তারপরে আমাদের ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা, মায়ানগর। তো এই এতটা গ্যাপ নিয়ে করাটা, মানে একজন পরিচালকের আজকে এই সময় দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে পর পর একটা বছরে একটা পরিচালকের অন্তত দুটো তিনটে কাজ আসছে, সেখানে আহ, তুমি তোমার মতন একজন পরিচালক আমার খুবই পছন্দের, এবং আমি তো মনে করি সেটা। তো সেক্ষেত্রে তুমি এত কম কাজ এবং তোমার কাজগুলোর মধ্যে দিয়ে তুমি যেভাবে তোমার গল্পকে মানুষের কাছে তুলে ধরছো, সেটারও ন্যারেটিভটাও চেঞ্জ হতে হতে গেছে। মানে আমি যদি ফ্রম আসা যাবার মাঝে থেকে দেখি, তারপরে জোনাকি একটা টোটালি একটা ডিফারেন্ট কাইন্ড অফ একটা জিনিস, এবং তারপরে ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা, যেখানে আগের দুটো ছবির যে ডায়লগ লেভেল, প্রথমটাতে তো সেভাবে আমি ধরছি না সেটা, সেকেন্ডটাতে খুব লেস ডায়লগ, এবং এখানে তুমি পুরোটাই ডায়লগ, এবং সেখানে তুমি তোমার স্ক্রিন প্লে সাউন্ড সেটু তো আছেই। তো এই স্পেসটা তুমি এতটা কম সময় ধরে যে করছো, এটার মেন রিজনটা মানে কি? তোমার কি রাইটিং এর ক্ষেত্রে সেটা কি তুমি খুব বেশি টাইম পরের দাও? পরেরটাতে নাচ গানও থাকবে ওকে, আচ্ছা, আচ্ছা। মনে হয়, বলা যায় না ওকে, কিছু। ওকে। না, এই সময় দেওয়াটা ইজ নট আ চয়েস রিয়েলি। এই না যে আমি হুম, 3 বছরে 4 বছরে একটা করে ছবি করতে চাই। হ্যাঁ, হুম, হুম। আমরা মানে যারা মানে একটা ছবি তো অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, মেনলি ফাইন্যান্সিয়াল। রাইট, তো প্রযোজক পাওয়া রাইট। খুবই আহ, কঠিন ব্যাপার। তো সেই জন্য যে ছবিগুলো এতদিন বানিয়েছি সেগুলো অনেক বেশিরভাগটা গ্রান্টে বানানো। প্রথম ছবিটা পুরোপুরি আমারই প্রডিউস করা। আহ, তো এখন যদি প্রডিউসাররা থাকে, যদি টাকা পয়সা পাই বানাতে, তাহলে অনেক আহ, ঘন ঘন দেখতে পাবে ছবি। কিন্তু সেটা হয় না বলেই এত আচ্ছা। টাইম লাগে, মানে টাকা পয়সা এসব জোগাড় করতে টাইম লাগে এতদিন। হুম, হুম। এবং একটা তো মানে রাইটিং এরও তো একটা স্পেস, তুমি মনে হয় সেটাও তো একটা মানে সেটা তো একটা সময় লাগেও, এবং মানে হ্যাঁ, যেটা সেটা আজকে লাগে আমি দেখতে মাঝে মাঝে। পাচ্ছি। হুম, মাঝে মাঝে মনে হয় যে সময়টা লাগছে বলে হয়তো ছবিটা যেরকম দাঁড়াচ্ছে হয়তো সেরকম দাঁড়াচ্ছে, কারণ মায়ানগরেরই প্রথম যে স্ক্রিপ্টটা, হুম, সেটা খুব অন্যরকম ছিল। হ্যাঁ, সেটা প্রিয়ঙ্কর জানবে। হ্যাঁ, কারণ ও পড়েছে ওটা। যেটার উপরে ভিত্তি করে আমরা কিছু ফান্ডও পেয়েছিলাম বিদেশ থেকে। সেটা খুবই অন্য ধরনের স্ক্রিপ্ট ছিল। হ্যাঁ, নানা রকম মানে ম্যাজিক রিয়েলিজম, তারপরে আহ, খুব ম্যাজিক্যাল একটা অন্যরকমের ওইটা ছিল মানে গল্প। এবার সেখান থেকে বানাতে বানাতে আরো 4 সাড়ে 4 বছর হয়ে গেছে। এবার 4.5 বছরে তো সবই পাল্টে যায়। তো সেটার হুম। সাথে স্ক্রিপ্টটাও পাল্টে গেছে, পাল্টে এখানে এসে দাঁড়িয়েছে। তো স্ক্রিপ্ট আমার মনে হয় একটা সময় যখন লেখা, সেই সময় যদি
প্রযোজক পাওয়া যায় বা বানানোর সুযোগ পাওয়া যায়, তখন একটা হবে। হ্যাঁ, এখন সেই স্ক্রিপ্টটাই যদি 3 বছর টাইম লাগে, সেই স্ক্রিপ্টটাও তো গ্রো করবে, ইভলভ করবে, একটা জায়গায় যাবে। তো এগুলো পুরোপুরি মানে অর্গানিক প্রসেস, এগুলো কোনো সেরকম আহ, মানে বাঁধা ধরা হয়নি যে আমি 3 বছর ধরেই লিখবো বা হুম 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 হুম। 2 বছর ধরেই লিখবো, ওরকম কোনো ব্যাপার নেই। ওকে। মাঝে আচ্ছা। আসা যাওয়ার মাঝে যেরকম লেখাটা খুব তাড়াতাড়ি হয়েছিল, হুম। মানে কয়েক সপ্তাহের মধ্যে, কিন্তু বানানোটা 1 বছরের ওপর লেগে গেছিল। আচ্ছা হুম। আচ্ছা। আচ্ছা, মায়ানগর নামটা তোমার দেওয়ার কারণ কি? মানে অনেকের কাছে অনেক রকম এটার ব্যাখ্যা আছে। মানে আমার কাছে যেন মনে হয় যে এটা যেহেতু কলকাতা সিটিকে কেন্দ্র করে, আমি যেহেতু আমরা কলকাতাতেই থাকি বা ওইটাই ওইটাই আহ, ওইটাই কারণ। ওর থেকে গভীর আর কোনো মানে কারণ নেই। আমরা অ্যাকচুয়ালি আমরা তো ওই বারবার মনে হয় বাইরে থাকলেও ওই কলকাতার নন্দন চত্বর কি গঙ্গার পাড় এই সময় এই যে এই যে এবং এবং জিনিসগুলো হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ। ট্রাফিক জ্যাম হলেও আমরা মনে হয় আরে কলকাতায় ওই তো পুজোর সময় বাড়িতে আসছি, একটা ভালো লাগার কাজ করছি, ওই যে মায়ার শহরটা যে বারবার তোমার কাছে ব্যাখ্যাটা কি? মানে তুমি মায়ানগরটা নামটা দিয়েছো কি কলকাতার এই টানটাকে অনুভূত করে, বা কিছু অন্য কিছু আছে কি? না না, অন্য কি, এটাই। আর কি হবে? হ্যাঁ। মানে এটাই তো বাড়ি, বাড়িকে নিয়ে তো ছবি। হুম হুম হুম। হুম হুম। এবং এখানে একটা জিনিস বলে রাখা ভালো। আমি এটা আদিত্য দাকেও বলেছিলাম, সত্যজিৎ দার সাথে কথা হয়েছিল। এই মুহূর্তে সত্যজিৎ দা আমাদের এখানে নেই আর কি, হয়তো জয়েন হয়ে যাবে। আহ, যে আমি এবং স্নেহা আমরা হয়তো আরো অনেক বেশ কিছু মানুষের মধ্যে আরো দুজন, যে যারা তোমার থিয়েট্রিক্যাল যে কাট এবং ফেস্টিভ্যাল যে ছবিটার যে কাট ছিল, দুটো ভার্সন, যেটা 15 মিনিট এক্সটেন্ড হয়েছে, তো দুটো ভার্সনই দেখেছি। এবং সেই জায়গাটা থেকেও আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো, মানে এই চেঞ্জটা কেন? মানে এটা অনেক ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেই পরিচালকদের সাথে হয়তো আমরা সেভাবে ইন্টারাক্ট করে উঠতে পারিনি, বাট এইটা তুমি কিভাবে করো? কারণ আমরা সেই ব্যাপারগুলো নিয়ে খুব ডিটেল করতে পারবো না, কারণ আমি যখন কিছু জিনিস দেখছি, যখন দেখছি এটা তুমি ফেস্টিভ্যাল কাটে মানে রাখোনি, সেটা তুমি অ্যাকচুয়াল কাটে রাখছো, এবং আমরা যখন লেকমল থেকে ছবিটা দেখে সিনেপলিস থেকে বেরোচ্ছি, এবং ওই দৃশ্যটা যেটা অ্যাকচুয়ালি ছিল না ছবিটায়, এবং সেই দৃশ্যটা নিয়ে কথা বলছেন দুজন ভদ্র মহিলা এবং ভদ্রলোক। তো আমার মনে হলো যে তার মানে তুমি কি কলকাতায় যখন ছবিটা রিলিজ করছো বা তোমার শহরে আনছো, তোমার মনে হলো এইটাকে সিগনিফাই করাটা কলকাতার দর্শকের কাছে খুব বেশি প্রয়োজন, বা সেটা হয়তো ফেস্টিভ্যাল বা সেখানে হয়তো কলকাতার এই চিত্রটা তারা হয়তো সেভাবে কানেক্ট নাও করতে পারে, মানে এই কাইন্ড অফ কিছু। মানে আমি সেটা তোমার থেকে একটু জানতে চাইছি আসলে। না ঠিক সেটাই, মানে যখন প্রথম যে কাটটা হয়েছিল আমাদের, সেটা প্রায় হুম। 3.25 ঘন্টার ভার্জন ছিল। হ্যাঁ। আচ্ছা। তো সেটা প্রথমে কয়েকজন ফেস্টিভ্যালের বা আমাদের ইন্টারন্যাশনাল বন্ধু বান্ধব তারা দেখে। হ্যাঁ। কিন্তু সেটাতে এতই, মানে ছবিটা তো খুব লোকাল। হ্যাঁ, হুম হুম। কথাবার্তা, ক্যারেক্টার, এগুলো খুবই লোকাল। হ্যাঁ। তো তারা আহ, আমরা যেটা সেন্স করেছিলাম যে এতটা ওদের ওদের প্রয়োজন নেই। হ্যাঁ, জানার বোঝার, কারণ সে তারা কানেক্ট করতে পারবে না। এবার কানেক্ট যদি না করতে পারে, সেটা তো বলার কোনো মানে হয় না কাউকে। তো হুম সেখান থেকেই আমরা একটা কাট তৈরি করেছিলাম, যেটা ওয়াজ আ ভেরি লিন কাট, অ্যান্ড হুম। যেটা আমাদের জন্য খুব স্যাটিসফ্যাক্টরি ছিল, যেটা আমরা ফেস্টিভ্যালে দেখাই। তারপর রিলিজের সময় কয়েকটা জিনিস আমরা বাড়িয়ে দিই, কারণ ওই জায়গাগুলো আমার বিশেষ করে খুব প্রিয়, খুব পার্সোনাল কিছু অভিজ্ঞতা থেকে। তো ওই জায়গাগুলো আমি এক্সটেন্ড করে দিই। বেশি কত প্রিয়ঙ্কর, আই থিঙ্ক 10-12 মিনিট মতন এক্সট্রা আছে। আই থিঙ্ক টোটাল 12 মিনিট। হ্যাঁ। আচ্ছা। আহ, এবার যে মানুষটাকে আমি জিজ্ঞেস করবো, সেই মানুষটার পারফরমেন্স নিয়ে সবাই কথা বলে ফেলেছে এতদিনে, যবে থেকে ছবিটা অনেক মানুষের কাছে পৌঁছে গেছে। আমার মনে হয় তার এখনো অব্দি ওয়ান অফ দ্য ফাইনেস্ট, মানে অ্যাটলিস্ট আমার মতে, বা স্নেহা স্নেহা হয়তো এটার সাথে এগ্রি করবে, আমি স্নেহা আলোচনা করছিলাম। শ্রীলেখাদি, তোমার কাছ থেকে আমি এটা জানতে চাইছি যে রাইট রাইট। মানে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা নয় যে তুমি কিভাবে ছবিটার প্রিপারেশন নিয়েছিলে, বা সেটা কিভাবে আদিত্য তোমাকে ব্রিফ করেছিল, কারণ এই ব্রিফিং এর ব্যাপারটা নিয়ে আমরা বেশ কিছু দেখেছি যে আদিত্যদার ব্রিফিং এর খুব স্পেসিফিক, আমরা মানে ঋত্বিকদার সাথে বেশ কয়েকটা কথাতে আমি আসা যাবার মাঝের ব্রিফিং নিয়ে শুনেছিলাম। তো সেইগুলোতে না গিয়ে আমি শুধু স্পেসিফাই একটা সিন, যে সিনটা নিয়ে আমার যতজন ছবিটা দেখেছে সেটা নিয়ে সবাই কথা বলেছে, এবং আমার মনে হয় তুমিও বুঝতে পারছো সেই সিনটার কথা, যে একদম শুরুর দিকে যেখানে ওই হাতে গ্লাসটা নিয়ে যখন তুমি ওই কান্নাটা তুমি কাঁদছো, সেই জায়গাটা মানে মানে ওই রকম অ্যাপ্ট একটা জিনিস, সেটা তোমার ভিতর থেকে কতটা মানে ওইটুকুর জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিলে ওই পার্টিকুলার শটটার জন্য, বা সেই মোমেন্টামে তোমার কি হচ্ছিল? মানে তুমি কি ক্যারেক্টারটার মধ্যে, বা আমি জানি না, সেটা তো খুব নন লিনিয়ার ফরম্যাটে তোমাদের শুট হচ্ছে, ধরো যখন ছবি শুটে তো সিকোয়েন্স ওয়াইজ পর 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 হয় না, আগে পিছু হয়, তো ওই পার্টিকুলার শটটা নিয়ে তুমি যদি একটুখানি বলো, কারণ ওটা অনেকে ওই ছবির শটটা নিয়ে কথা বলেছে।
আম, হ্যাঁ, তুমি যেটা বল श्रीलेखा दी नेट आई थिंक ಇದು একটুখানি বাফার করছে। ল্যাক হচ্ছে। হুম হুম হুম। হ্যাঁ, উই কান্ট হিয়ার হার। ওকে ওকে ওকে। না আমি আদিত্য দাকে এই কোশ্চেনটাই আর কি যদি বলি যে আহ, শ্রীলেখাদিকে মাথায় আসার মানে কারণটা কি, মানে শ্রীলেখাদি তো এখন খুব একটা চট করে যে সব কাজে ইনভলভ আছেন বা সব কাজে দেখা যাচ্ছে এরকম ব্যাপারটা না, কিন্তু শ্রীলেখাদিকে তোমার নেওয়ার কারণটা বা মানে কোথায় কিভাবে মাথায় এলো আর কি? কাকে নিতাম বলো, বলো না একটা অপশন। মানে আমি যদি বলি না, অনেকেই অনেকেই ছিল, আমি এখানে কারো নাম বলছি না, কিন্তু আমি জাস্ট জিজ্ঞেস করতে চাইছি। মানে প্রথম থেকে চিলেখাতেই মাথায় ছিল, মানে আর কেউ মানে আসেইনি ক্যারেক্টারটাতে। না না, মানে এখানে ওর কোশ্চেনটাকে আমি একটু যদি আরেকটু স্ট্রেচ করি, কারণ আমরা কথা বলছি অবশ্যই মায়ানগর নিয়ে, বাট যেহেতু ও প্রশ্নটা এভাবে করলো আমি আরেকটু সহজ করে দিই। কারণ তোমার ছবিতে যে সমস্ত মহিলা চরিত্ররা এসেছে এতদিন অব্দি, মানে আমি যদি বলি ফ্রম বাসব দত্তা, দেন জোনাকিতে, বা তারপরে এইখানে, খুব আহ, এমন নাম যাদেরকে সচরাচর খুব অনেক ছবিতে আমরা দেখে উঠতে পারি না। তো সেইটার কি কোনো স্পেসিফিক কারণ থাকে, মানে সেটা কি শুধু ক্যারেক্টারের জন্য? সেটা তো অবশ্যই থাকে, মানে সেটা তুমি ভাবো কি করে, মানে সেটাই ও মেনলি বোধহয় বলছে। না দেখো, আমার তো কোনো মানে প্রযোজক বা সেরকম ভাবে তো কোনো প্রডিউসার নেই, আর ঠিক। কাউকে টাকা ফিরিয়ে ফিরিয়ে দেওয়ারও সেরকম তাগিদ নেই। হ্যাঁ, কারণ এগুলো গ্রান্টেড টাকায় ছবি, আর প্রথম ছবিটা নিজের টাকায় ছবি। তো এই রেস্ট্রিকশন গুলো আমার কোনো থাকে না, কোনো রকম চাপও থাকে না কোথাও থেকে। তো একটা ক্যারেক্টারে যে একদম আমার জন্য সিমলেসলি ফিট করে সেই মাথায় আসে। যেরকম আমাদের এই ছবির কাস্টিং প্রসেস চলেছে প্রায় 2 বছরের ওপর, ওকে। আচ্ছা। মানে অন্য যে ক্যারেক্টার গুলো নিয়ে। হুম শ্রীলেখা হুম দিয়েও যে মাথায় এসছে তারপরে কিন্তু প্রায় 1-1.5 বছর সেটা মাথায় আমার মানে ছিল। তারপর ছবির প্রায় 8 মাস, 6 মাস, 7 মাস আগে আমি বলেছি, তারপর আমরা ওয়ার্কশপ করেছি করে করে করে। তখন আমি বলেছি যে আমি কিন্তু এখনো ফিক্স নই, আমি দেখবো কিরকম হয় সবকিছু করে তারপর ফাইনালি ডিসিশন নেয়। তারপর সেম ছত্রাজিৎ দা বা যে কোনো অন্য চরিত্র, মানে আমরা প্রায় 52টা থিয়েটার গ্রুপ অডিশন করে তারপর এই চরিত্রদের তোলা। না হুম হলে তো ইজিতে আউট হচ্ছে যারা অ্যাক্টিং করে, যাদের অডিশন আসে কাস্টিং ডিরেক্টরের থ্রু দিয়ে ওখান থেকে করা, কিন্তু আমি একদম রিয়েল ক্যারেক্টার চাইছিলাম, যারা পুরোপুরি ওই রোলটাতে মানে যাকে দেখে মনেই হবে না যে অন্য কেউ এটা হতে পারতো। মানে সত্রাজিৎ হুম। দার রোল ওয়ান অফ দ্য লাস্ট টু বি কাস্ট। হুম। এতদিন ধরে ওকে কাস্টিং চলেছে সত্রাজিৎ দার রোল। মানে ছবি বোধহয় 3-4 দিন আগে উই ফাইনালাইজড। ওকে। শুধু তিন আচ্ছা চার দিন এবার আগে সত্রাজিৎ দা ফাইনালাইজ হয়েছিল, আর অনির্বাণ দার শুটের 2 দিন আগে অনির্বাণ দা ফাইনালাইজ হয়েছিল। হুম। হুম বিকজ উই আর অলওয়েজ লুকিং ফর যে আর কে কে করতে পারে না করতে পারে, ডুইং ওয়ার্কশপস। ওনারাও তখন মানে অনেক টেক্স অডিশনস এসব দিচ্ছিল। আমরা যেহেতু সেটে ছিলাম তার জন্য ভিডিও পাঠানো হচ্ছিল। তো ওই প্রসেসটা মানে চলেছে অনেকদিন ধরেই। একজন আবার ওই হুম। আহ, অনির্বাণদার রোলটা শুনে বলেছিল এই রোলটা আমি করবো না। আচ্ছা তো টু ইচ এজ ওন, মানে আচ্ছা। সে হয়তো কমফোর্টেবল নয় ওই চরিত্র প্লে করতে। মানে ডার্ক ডার্ক ক্যারেক্টারের জন্য নাকি ওই আহ, মানে ডার্ক ঠিক না, না না মানে না, ওইটা তো দেখো, ওই অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা তো কোনো সিনেমাটা। ওই চরিত্রটা তো কোনো আসল লোকের উপরে মানে বেস করে নয়, হুম সেই জন্যই হয়তো হুম হুম। অসুবিধা ছিল। না, এই আসল লোকের ওপর বেস হ্যাঁ করে হ্যাঁ নয় হ্যাঁ। থেকে আমার একটা জিনিস মনে হলো, মানে এটা মেবি তুমি একটা হালকা ক্লু দিয়ে একটা অন্য জায়গায় বললে, আমি জাস্ট এই পয়েন্টটাই ধরলাম যে আহ, আমি ওটা নিয়ে ডিসকাস করবো না, একটা just ছোট্ট সিনের কথা বলছি যে যেখানে শ্রীলেখাদি ওই ফ্ল্যাটে বসে আছে এবং টিভিতে একটি খবর দেখছে। খবরে একজনের নাম যায়, আহ, এবং যে সংস্থার নাম নিয়েও ব্যাপারটা হচ্ছে। তো সেটা কি খুব শহরের মানুষকে একদম ডিরেক্টলি একটা জিনিসকে পয়েন্ট আউট করার জন্যই পুরো ব্যাপারটাকে, মানে নামটাও খুব যে ওখানে দেখানো হয় যে হেডলাইনটা দিচ্ছে, সেই নামটার সাথে একটা কানেকশন আছে, আমি বুঝতে পেরেছি একটা কোথাও সাদৃশ্য থাকছে। কোথায় তো সেটা কি খুব রাইটিং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় কানেকশন? কানেকশন নেই কিছু।
না, না মনে আমি হচ্ছে just আমাদের। মানে ওই মনে হওয়াটাই, মানে আমি সেটাই জিজ্ঞাসা করছি, মানে সেটা কি মানে অর্গানিক্যালি হয়েছে নাকি সেটা খুব মানে একটা কোথাও রাইটিং স্টেজেতে রিরাইট করতে করতে ওটা মনে হয়েছে, বা সেটাই মানে আমি বলছি যারা দেখেছে হয়তো তারা হয়তো মানে, কারণ আমরা যখন হল থেকে বেরোচ্ছি আমি আর ও, আমি শুধু ও আমরা আলোচনা করছি তা নয়, কারণ আমি দেখলাম অনেকেই সেই ব্যাপারটার সাথে গো থ্রু করেছে এবং তারাও ওই ব্যাপারটা নিয়ে হয়তো লিফটে নামতে নামতে সেই ব্যাপারটা আলোচনা করছে, তো তখন আমরা বুঝতে পারলাম বিষয়টা আর কি। না না, দেখো, এটা মানে অবশ্যই ইন্টেনশনালি করা। হ্যাঁ, এটাতে হুম কোনো হুম। মানে লোকানোর কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, কারণ রাইট। মানে আমরা তো কিছু করিনি। হ্যাঁ, যার করার সে করছে। তা আমাদের তো হুম, কোনো লোকানোর বা আহ, হেয়ালি করে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। তো যেগুলো হয়েছে সেগুলো ঘটেছে, যেগুলো আমরা দেখেছি সেগুলোই ছবিতে আছে। হুম, হুম। আহ, আমরা যদি এবার সৃজন দা এবং সুকৃতদার কাছে আসি, আহ, এই সাউন্ড ডিজাইনটা নিয়ে এই ছবির ক্ষেত্রে, সেইটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং তার অন্যান্য কাজগুলোর ক্ষেত্রে আমি সেটা বললাম, কিন্তু এই ছবির ক্ষেত্রে আহ, যেমন মানে আমি জানি না, আমি খুব বেশি ডিটেল যেতে চাইছি না ছবিটা নিয়ে, কারণ ছবিটা হয়তো অনেক মানুষই দেখছেন, আবার অনেকে এখনো দেখেননি। কিন্তু যখন ওই বিশেষ মুহূর্তটা ঘটে যেখানে অনির্বাণদার ওই লাস্টের দিকে যে সিনটা, তারপরে যখন রেডিওতে যে খবরটা পড়া হচ্ছে, বা আহ, রবীন্দ্রসঙ্গীতকে যেভাবে চেঞ্জ করা হলো একটা মোমেন্টামে, এই বিষয়গুলোকে আহ, তোমরা মানে সেটা শুরু থেকে আমি বলছি, ফ্রম ওই 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 পার্টিকুলার সিনটা শুরু থেকেই যেভাবে তোমরা ভেবেছিলে, সেটা মানে কনসেপ্ট মানে যখন রাইটিং লেভেল থেকে কি তোমাদের সাথে আদিত্যদার এই ব্যাপারটা ছিল, নাকি এটা শুটিং এর পরে বা শুটিং এর পরে পোস্ট প্রোডাকশনের সময়, বা সেই কতটা সেই ইনভলভমেন্টটা নিয়ে তোমরা একটুখানি যদি কথা বলেন, সেটা কিভাবে গেছে আস্তে আস্তে স্টেজ ওয়াইজ? কারণ এত সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন হয়েছে, আমরা যখন ছবিটা এসআরএফটিআই দেখি সেখানে একরকম সাউন্ডস্কেপ, এবং তারপরে যখন আমরা 7.1 দেখলাম সিনেপলিসে, এবং আমি বা স্নেহা আমরা ছবির সাথে যুক্ত বলে আমরা হয়তো সেই ছোট ছোট বিষয়গুলোর সাথে কানেক্ট করতে পারছিলাম, হয়তো সেটা খুব জেনারেল অডিয়েন্স যারা তারা হয়তো সেই বিষয়গুলো নাও ক্যাচ করতে পারবে। তো আমি সেই জন্যই এই প্রশ্নটা রাখলাম আর কি, তো সেইটা কতটা কোন স্টেজ থেকে তোমরা এই বিষয়গুলোর সাথে ছিলে আর কি? সৃজন? সুকৃত, তুই আগে বল। So, I mean, a lot of it is obviously part of the script, but a lot of these ideas come in later in post. But post discuss করার আগে, I would actually like to give a shout out to the location sound team হুম, যারা এটাতে সিঙ্ক সাউন্ড করেছে, and করেছে। this is something যেটা আমাদের এখানে ছবিতে কিন্তু খুব কম হয়, হয়, right? রাদার হয় না। হয় না। হয় না, And এক্স্যাক্টলি। so a lot of the emotion of the performances have also been preserved thanks to the work that Look, they've done. the sing sound has been, yeah. And especially little things like laughter, crying, ছোট ইমোশন যেগুলো, এগুলো পরে in a dry, lifeless studio করা খুবই difficult. I'm not saying যে করা যায় না, but it definitely helps to capture that emotion on the set. And so the sound design process of this actually starts from there. And হ্যাঁ, মানে এবং যখন আমরা ঢুকিও মানে উইথ দ্য প্রজেক্ট অ্যান্ড এভরিথিং, যেরকম আমরা শুধু দুজন এখানে কথা বলছি, আরেকজন অ্যাবসেন্ট, মানে এই মুহূর্তে ঢুকতে পারেনি, হুম হুম। হিন্দোল দাও সিনিয়র টু আস অলসো। তো হিন্দোল দাও আমরা যখন এই পুরো ব্যাপারটাকে করছি, আমাদের তিনজনের তো একটা ভাবধারা আছে, আলাদা আলাদা মানুষ, তিনটে মানুষ কাজ করেছে যখন, তিনটে মানুষের আলাদা আলাদা একটা পার্সপেক্টিভ আছে। সেটার সাথে তো আদিত্যদার পার্সপেক্টিভটা সবার আগে রয়েছে। এবার এই পুরো রাইট। অ্যামালগামেশনটা ইজ সামথিং দ্যাট টুক টাইম, কারণ একজনের সাথে একজন কাজ করা আর একজনের সাথে তিনজন কাজ করার যে মজাটা, যেরকম ঝগড়াও হয়েছে, সেরকম হাসাহাসি হয়েছে, আড্ডাও হয়েছে, শেখাও হয়েছে। তো এই পুরো ব্যাপারটা না একটা প্রসেস, দিস ইজ ইটসেলফ আ লার্নিং প্রসেস ফর ইচ অ্যান্ড এভরিবডি অফ আস। তো সেটাও একটা কিন্তু হেল্পড আস টু গেট টু হোয়াট উই আর গেটিং রাইট নাও, আর হোয়াট উই আর এক্সপিরিয়েন্সিং রাইট নাও। তো এইটা আমার ক্ষেত্রে মনে হয়েছে যে ইটস আ ইম্পর্টেন্ট প্রসেস দ্যাট এভরিবডি শুড গো থ্রু ইন আ ফিল্ম। যে আজকে আমরা যখন সিনেমা করছি, যখন টাইম বাউন্ড হয়ে কাজ করি, আমরা খুব টাইম বাউন্ড হয়ে কাজ করি, কারণ যা হয় আমাদের ইন্ডাস্ট্রিতে সময় কম থাকে, পোস্টে এসে একদমই সময় কমে যায় এবং তাড়াতাড়ি করতে হয় সবকিছু বড্ড। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু কিছু প্রসেস, এটা এরকম সুকৃত বললো যে সিং সাউন্ড বিং ভেরি গুড, তো এটা তো হেল্পিং আস ইন দ্য পোস্ট অলসো, কারণ টু রিক্রিয়েট দোজ ইমোশনস এগেন ইজ ভেরি টাফ। সবসময় যে এটা বলছি না যে হয় না, হয়তো হয়ও, হয়তো আরো ভালো হয়, কিন্তু সেইটা হয় না যেটা আমরা ওখানে করেছি আচ্ছা, বা এক ইন দ্য সেকেন্ড, সিনে করেছি। আমি কি অডিবল? হ্যাঁ, একদম একদম। একদম। হুম, হুম, তো ওই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি তো বলছি, মানে তুমি যে কথাটা বা যে প্রসঙ্গে কথাটা তৈরি হলো, যে ওই মুহূর্তটা,
ওই মুহূর্তটার বিষয়ে আমার মনে হয় সুকৃত আর আমি দুজনেরই বলা উচিত। তার একটাই কারণ, কারণ সুকৃত বা আদিত্যদার প্রথম থেকে, সিনেমার প্রথম পয়েন্ট থেকে, মানে যেটা আমি বলতে চাই না কাউকে কারণ সিনেমাটা চলছে, একদম শুরুর পয়েন্ট থেকে আদিত্যদার ভাবনাটা তো ওয়াজ ভেরি ক্লিয়ার টু আস। তাই জন্যই বরং মানে আমরা অনেক বেশি ডিসকাস করেছি, অনেক বেশি মানে থেকেছি গল্পটার সাথে, সময় কাটিয়েছি। তাই জন্য হোয়াট এভার ইউ আর এক্সপিরিয়েন্সিং, মানে সেটা এই মুহূর্তে ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। যদি আমরা সময় না কাটাতাম তাহলে হয়তো এটা হতো না, যেটা অনেক ক্ষেত্রে হয় না পরবর্তীকালে, কারণ সময়টা বড্ড কমে যায় Right. শেষের দিকে Especially for আস্তে আস্তে। sound post, because sound post is the last part of the process. So by that time, everybody is tired and no one wants to do anything anymore. But in this film, it was a very different process because all the little attention to detail that you hear is a result of us being allowed to experiment ইয়েস, and try I different think sound was the longest process in the film. ইয়েস, If you take the the entire মানে time. এডিটিং এন্টায়ার, ইয়া। এডিটিং অলসো, মানে এডিটিং এ তো একটা সিনেমার পুরো জিনিস ভিত্তিটাকে একটু দেখছে, কারণ একটা স্ক্রিপ্টের যেটা থাকে এডিটিং। আচ্ছা, আমি একটা কথাই এখান থেকে আসছে যে ধরো তোমার স্ক্রিপ্টে একটা রকম তুমি লিখেছো এবং এডিটিং এ কি অন্যরকম কিছু হতে পারে, মানে সেটা কতটা গ্রহণযোগ্য হবে, মানে একটা সবসময় হয়, সিনকে মানে কিভাবে। হুম। 3বার পুরো জিনিসটা চেঞ্জ হয়। একবার লেখার সময়, হুম। তারপরে শুটিং এর সময়, আর তারপরে এডিটিং এর সময়। 3বার মানে সম্পূর্ণভাবে ছবি নতুন করে তৈরি হয় আমার অনুযায়ী। হুম, right. আচ্ছা, শ্রীলেখা থেকে একটা প্রশ্ন করা হয়েছিল। হ্যাঁ, 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 রাইট রাইট রাইট, হ্যাঁ, শ্রীলেখাদির ওই প্রশ্নটা, হ্যাঁ। হ্যাঁ, ও আমাকে প্রথমে বলেছিল যে জীবনের সেরা কাজটা, হ্যাঁ আমার এটা বলতে কোনো রকম দ্বিধা কুণ্ঠা নেই যে এখনো পর্যন্ত আমার যে কটা ছবি করেছি, তো ডেফিনেটলি মায়ানগর তাদের মধ্যে অন্যতম ভালো একটা কাজ। এবং তার জন্য আমি যারপরনাই কৃতজ্ঞ পুরো টিম এবং আদিত্যর কাছে। আর ওই সিনটা, আমি তো একটা ব্রিফ পেয়েছিলাম ক্যারেক্টার সম্পর্কে, কিন্তু ওই সিনটা যে ওই দিনকেই করা হবে সেটা বোধহয় জানা ছিল না। জানা ছিল কি না বোধহয়, না আদিত্য? পরের আদিত্য আই থিঙ্ক শুনছেন? পরের দিন করার কথা ছিল, বাট সেদিন আমাদের খুবই হ্যাঁ, বাট তো আগে হ্যাঁ মানে এবং ওইভাবেই যে ওই গ্লাসে ওইটা খেতে খেতেই যে ওটা হবে, ওটা আমাকে আদিত্য বলেছিল যে খেতে খেতেই কান্নাটা হবে। তো আমাদের না ওরকম প্রফেশনাল মেকআপ ম্যানও ছিল না যে চোখে গ্লিসারিন দিয়ে দেবে, জল দিয়ে দেবে। তো একজন অ্যাক্টর যত পরিমিত হয়, যত তার বয়স বাড়ে, অভিজ্ঞতা আচ্ছা, বাড়ে, মেকআপ ম্যান ছিল না বলো না, যে আমরা রাখিনি। না না না, ছিল মানে ছিল, আমরা হ্যাঁ, না 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 মানে ছিল গ্লিসারিন তো আমার তুমি, কয়েকটা হ্যাঁ সিনে তো। না, গ্লিসারিন ঠিক কেউই, আছে। ওই শিমুর চরিত্র ওই এটারও সিঙ্কটা করেছে ও ওই রকম দেখে চোখে জলটা পড়া। সুতরাং এইটা না, আমি তো একজন মাও, তো হুম। হুম হুম ও, হুম। আমাদের হ্যাঁ, তো এটা খুব একটা কঠিন একটা সাবজেক্ট, কঠিন একটা জায়গা ছিল যেখানে একজন আর্টিস্ট কি তার এই দেখো আমার মাসি এসে গেছে, মানে সরি এইসব হতে পারে, হ্যাঁ কুকুর ডেকে উঠবে, বেড়াল ম্যাও ম্যাও করবে, এইসব হবে। তো ওই সময়টায় না অভিনেত্রী শ্রীলেখা মা শ্রীলেখাকে ব্যবহার করেছিল। হুম। বুঝতে পারলাম কি? হুম তো হুম ওই হুম। যে আমি বলি যে যত অভিজ্ঞতা হয় একজন মানুষও যেরকম সমৃদ্ধ হয়, একজন অভিনেতাও সেরকম সমৃদ্ধ হয়। তো সবকিছু যদি খুব হাঙ্কি ডোরি, ভেরি কালারফুল তার লাইফ সবকিছু হয়, তাহলে ওই ইন্ট্রিকেসিস গুলো না ঠিক আসে না। আমার মনে হয় যত ওই বলিরেখাগুলো পড়ে মুখে এবং মনের মধ্যেও, আহ তত তার ক্রাফটটা আরো মানে ফাইন টিউনিং হয় আর কি। তো এই জায়গাটা আমি ব্যবহার করেছিলাম নিজের, মানে হুম। মা হুম। শ্রীলেখাকে অভিনেত্রী শ্রীলেখা ব্যবহার করেছিল, এবং এটা সেম। হয়েও গেল। এখানে আমার মনে হয়, মানে হুম। একটাই টেকে একটাই এতে ওটা হয়েও গেল, মানে এত অর্গানিক ভাবে সিনটা হলো। এবং তারপরেই ওটার মধ্যে ঢুকে গেছিলাম, ফিল করলাম জোনাকি আস্তে আস্তে। তো এগুলো হয় অনেক অভিনেতার জীবনে, হয়তো হয় যে আমাদের কিছু স্টোর করে রাখতে হয় কিছু জিনিস, তো সময় বুঝে সেইটাকে ব্যবহার করতে হয় হুম। অভিনয়ের ক্ষেত্রে। এবং এই সিনেরই একটা ছোট্ট দৃশ্য আছে, যেটা স্নেহা আর আমি আলোচনা করছিলাম আমরা যখন হল থেকে বেরোচ্ছি। ওই যে পিঁপড়ের যে দৃশ্যটা, স্নেহা আই থিঙ্ক তুই হুম। বেটার বলতে হুম। পারবি এখানটা, বল। পিঁপড়েটা এ করতে করতে পিঁপড়েটা দেয়াল থেকে হ্যাঁ। পড়ে গেল। Just, হ্যাঁ মানে হ্যাঁ। ওই দৃশ্যটা, হ্যাঁ। ওইটা না না, কোথায় শুট অনেক হয়েছিল জায়গায়। বলে অবাক হয়ে যাবে। একটু আচ্ছা, বলো। ওটা ওই বাড়িতে হয়নি? ওটা ওই প্রিয়ঙ্কর, বাড়িতে নয়। প্রিয়ঙ্কর বলে দাও কোথায় শুট হয়েছিল ওটা। ওটা আদিত্যদার দুই পেটের ঘরে শুট হয়েছিল, অ্যান্ড ওয়াজ শট অলমোস্ট 1 year আফটার বাকি পুরো ফিল্মটা।
ও, মানে এটা তো কে? মানে ট্রিভিয়া জানা ছিল না। আমার দুজন কুকুর যে ছোট কেনেলটাতে থাকতো, হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে 1 ঘন্টার জন্য বার করে বাগান থেকে পিঁপড়ে ধরে কে? এনে, হ্যাঁ, বহু কষ্ট করে শুরু করা। ও, 2.5 ঘন্টা ওকে। ধরে ওই বাহ! একটা রেকর্ড এটা ছিল। পুরো আননোন ফ্যাক্টস বলে দিয়ে। একদম ট্রিভিয়া ট্রিভিয়া পুরো একদম। কিন্তু কেনেলে কেন, বাড়িতেও থাকতো না? না, বিকজ কেনেলের দেয়ালটা যে ম্যাচ হচ্ছিল না। দেয়ালটা আর ওই হুম। বাড়ির দেয়ালটা ম্যাচ হচ্ছিল। হুম, ওই হুম, বাড়িটা হুম। তো আর ছিলই না, কিন্তু মানে ওই ওই দেয়াল ম্যাচ ওই হচ্ছিল। বাড়িটারও একটা গল্প ছিল। ওই বাড়িটা আচ্ছা। হচ্ছে সারদা মঠের একটা হাসপাতাল আছে, ওইটার পাশের বাড়ি। সো আমরা যখন রেকি করছিলাম, আমরা দেখি বাড়ির লোকজন বাক্স প্যাঁটরা গোটাচ্ছে। আমরা বললাম যে এই বাড়িটা শুটিং এ দেবে, বললো আমরা তো খালি করে দিচ্ছি, সারদা মঠ এটা নিয়ে নেবে, ওদের ক্যান্সার ওয়ার্ড তৈরি হবে। মানে যেই তারপরে, বাড়িটা আমরা শুট করেছি? হ্যাঁ, তো তারপর আমি সারদা মঠে গিয়ে ওখানে যে মাতাজিদের সাথে কথা টথা বলে অনেকক্ষণ, তারপর ওনারা আমাদের বাড়িটা দিয়ে দিল ফর আই থিঙ্ক 1 মান্থ, 1.5 মাস। ওকে। 1.5 মাস। হুম। বললো ঠিক আছে তোমরা করো। তারপর আমরা ওখানে বাবা, শুটিংটা করি। কৃতজ্ঞতা জানিয়েছিলে লিস্টে? হ্যাঁ, আছে। আচ্ছা। আচ্ছা, এবার প্রিয়ঙ্কর দাকে আমার একটা জিনিস জিজ্ঞাসা করার আছে। এই যে আদিত্যদা শুরুতেই বলছিল প্রযোজকের ব্যাপারটা নিয়ে, আহ, তো এই ইন্ডিপেন্ডেন্ট ছবিতে, মানে ইন্ডিপেন্ডেন্ট বলা ভুল, মানে আমি বলছি যে কোনো ছবিতে যে বাজেটটা খুব একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, সেখানে এরকম একটা ছবি যেখানে আমার মনে হয় আগের দুটো ছবির যে স্কেলটা, তার থেকে আমার মনে হলো যে এই ছবির স্কেল বেশ অনেকটাই বড়, মানে সেই দিক থেকে দেখতে গেলে। তো হুম। এই বাজেটটা তোমরা কিভাবে আহ, ধরে রেখেছিলে? মানে সেখানে তোমরা গ্রান্টস এর ব্যাপারটা আদিত্যদা বললো, ওই ব্যাপারটা তুমি পরে হয়তো কথা বলছি, কিন্তু এই যে প্রযোজকের যে ভূমিকাটা থাকে সেখানে, তো সেইটা তো আমাদের এখানে এখন যে একটা খুব প্রবলেম চলছে, একটা খুব আহ, ও আচ্ছা, তো আহ, একটা খুব এই প্রযোজক ভার্সেস পরিচালক এই সমস্ত এই জায়গাতে না গিয়ে আমি জাস্ট তোমাকে প্রশ্নটা বলছি যে আহ, এই ধরনের ছবির ক্ষেত্রে একজন প্রযোজকের ক্ষেত্রে কতটা একটা অ্যামাউন্টের দিক থেকে, ধরো তুমি যখন একটা ছবি করছো, তোমাকে যখন গল্পটা ব্রিফ করছে, তুমি আদিত্যদাকে চেনো, এবং সেখানে যে একটা বিশ্বাসের একটা ট্রাস্টের একটা ব্যাপার তো থাকছে, এবং তারপরে যে ওই যে ডিসকাশনটা, যে এটার যে স্কেলিংটা হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে, সেইটা তোমরা কিভাবে আলোচনা করো, সেটা কিভাবে ভাগ ভাগ করো? কারণ এই যে আমরা শুরুতে আদিত্যদা বলছে যেটা ব্যাপারটা গ্রান্টের, সেইটা তো অনেকের এই ব্যাপারটা নিয়ে অ্যাওয়্যার নয়। তো সেখানে তুমি এই বিষয়টা নিয়ে যদি একটুখানি কথা বলো, তাহলে আমরাও বা দর্শকরাও সেই ব্যাপারটা নিয়ে বুঝতে পারবো। কারণ আমাদের এখানে অনেকে এমন পরিচালকরাও এসেছেন যারা বলছেন যে আমি তো প্রযোজকের দিক থেকে থাকি, কিন্তু আমি গ্রান্টের ব্যাপারটা ঠিক বুঝি না। তো তো তোমাদের ছবির ক্ষেত্রে তুমি প্রযোজকের ভূমিকাটাও আছো, এবং তোমাদের ছবিটা একটা জায়গা থেকে বা দুটো জায়গা থেকে গ্রান্টও পাচ্ছে। তো এই এই যে স্কেলিংটা তৈরি হচ্ছে, তো এইটার ক্ষেত্রে তুমি যদি একটু বলো, তাহলে ব্যাপারটা আমরা ধরো সুবিধা হয়। না দেখো, প্রযোজক মানে মানে প্রডিউসার মানে যে ফাইন্যান্সিয়ার সেটা নয়। হ্যাঁ মানে ঠিক, ঠিক, সেটা হচ্ছে এক। ঠিক। দ্বিতীয় হচ্ছে আমার এই পার্টিকুলার কনটেক্সটে আমি যখন মানে সিনেমাটায় প্রথম ঢুকেছিলাম, তখন আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হুম। হিসেবে ঢুকেছিলাম। হ্যাঁ, এবং ও। তখন সিনেমায় একজন প্রাইমারি প্রডিউসার ছিল, এবং তারা বম্বের কোম্পানি ছিল। আমার রোল চেঞ্জ হয়েছিল যখন ওই কোম্পানির আস্তে আস্তে ডিসলভ করে গেল, কোম্পানি উঠে গেল, তো তখন অন গ্রাউন্ড মানে প্রডিউসেরিয়াল কাজ করার জন্য একজনকে মাথা রাখতে হতো। তো তখন ওই হুম। শিফটটা হয়েছিল। হুম। আচ্ছা, এবং ক্রমশ, হ্যাঁ। ওকে। হ্যাঁ, ক্রমশ। এবং জিনিসটা হচ্ছে যে দেখো মানে স্কেল স্কেল অফ দ্য ফিল্ম প্রথম থেকেই সবাই অ্যাওয়্যার ছিল, এবং আমরা এটাও জানতাম যে গল্প মানে যা গল্প আছে এবং যা আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি যেমন স্কেলের ফিল্ম, তার জন্য আমাদের যা ইভেন্চুয়ালি বাজেট পাবো সেটাও খুব কম হবে। হ্যাঁ, বিকজ এই ঠিক। স্কেলের ফিল্ম মানে সেরকম ভাবে অতটাও হয়নি, মানে হয় না। আহ, 4-5 বছরে একটা করে হয়তো মানে এর থেকে বড় স্কেলের একটা মেইন স্ট্রিম ফিল্ম হয়, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এরকম স্কেলের ফিল্ম খুব কম হয়। তো আমাদের যে প্রাইমারি প্রডিউসার ছিল উইশবেরি ফিল্মস, তারা আগে এরকম সিনেমা করে গেছে। দেওয়ার অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়ার্স, প্রযোজক, মানে পুরো ব্যাপারটা কিন্তু তখন হ্যান্ডেল করেছিল জোনাকি, দাদা আর বাবা। ইয়া। এটা তো মানে ওরা উইশবেরি ফিল্মস যে রোলটা ছিল হচ্ছে, ওরা আগে অনেক ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফাইন্যান্স করেছিল। আমিস বলে একটা সিনেমা করেছিল, আসামিজ। তারপর আমিষটা ওদের হ্যাঁ, দারুণ মান্ডেলা ফিল্ম। ওয়াও। মান্ডেলা করেছিল। তো এরা অনেক মানে সিনেমা করেছে। তো ফাইন্যান্সিংটা ওরা জানতো কোন ইনভেস্টর থেকে নিয়ে আসতে হবে। অন গ্রাউন্ড কিন্তু মানে আদিত্যদার দাদা ত্রিলোকজিৎ, আদিত্যদার বাবার টিকে সেনগুপ্ত যিনি সিনেমাতে আছে, হ্যাঁ, জোনাকি ভট্টাচার্য যিনি প্রোডাকশন ডিজাইনারও ছিলেন, সবাই কিন্তু অ্যাজ প্রডিউসার্স কাজ করছিল, মানে প্রডিউস সিরিয়াল যা কাজটা, হ্যাঁ। যে কোথায় কি বাজেট অ্যালোকেট করতে হবে এবং কোথায় কি বাজেট অ্যালোকেট করলে স্কেলটা বড় লাগবে। প্লাস দেয়ার ওয়াজ আ টিম অফ বয়েজ অলসো হু ওয়ার ওয়ার্কিং, সৌনক, হ্যাঁ, তারপর শোনো। শিলাজিৎ, মানে অনেকে মিলে একসাথে, মানে আর আমাদের ম্যামথ টাস্ক। এই নরওয়েজিয়ান আর
নরওয়েজিয়ান আর ফ্রেঞ্চ ওরাও তো ওরা তো ফিনান্স গ্রান্ট করেছিল বোধহয় গ্রান্ট নাকি? দিয়েছিল এবার ওরা, মানে দুটো ওরা গ্রান্ট গ্রান্ট। দুটো পার্ট আছে এরকম ইন্ডিপেন্ডেন্ট গ্রান্ট ছবি আমাদের, যেমন আছে একটা হচ্ছে ইন্ডিয়া, ফ্রান্স, নরওয়ে। ইন্ডিয়াটা পুরোটা আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট থেকে এসেছে, যেটা উইশবেরি ফিল্মস করে গেছে, এবং যেটা আমরাও অনেকটা পরে করেছি, এবং আমাদের নিজস্ব সোয়েট ইকুইটি যেটাকে বলে সেগুলোকে ইয়ে করেছি। কিন্তু এর ছাড়াও মানে ফ্রান্স থেকে আমরা গ্রান্টে অ্যাপ্লাই করেছিলাম, সেটা পেয়েছি। নরওয়েতে গ্রান্টে অ্যাপ্লাই করেছিলাম, সেটা পেয়েছি। এগুলো, হ্যাঁ, আর এগুলো কিন্তু বেশ লম্বা প্রসেস, মানে এগুলো অনেক লম্বা প্রসেস, মানে 1 ইয়ার লং প্রসেস দিয়ে এগুলো যায়। আর হ্যাঁ, প্রচুর ছবি অ্যাপ্লাই করে, তার মধ্যে মানে একটা বছরে হয়তো তারা 5টা বা 6টা প্রডিউস করে। তো এই মানে এই এই গ্রান্টের ক্ষেত্রে কি কোনোভাবে মানে সেটা তো আমি যতদূর জানি যে কিছু ক্ষেত্রে হয় কি তোমাকে রাইটিং স্টেজেতে সেটা কিছু দেখাতে হয়, বা সেটার কিছু মানে প্রি প্রোডাকশন প্রচুর বা শুটের প্রচুর কিছু। ডকুমেন্টস দেখাতে হয়, প্রচুর ডকুমেন্টস হুম হুম দেখাতে হুম হয়। হুম হুম। তো আমরা সেইগুলো এখনই একটা সেইগুলো অ্যাপ্লিকেশন তোমরা। করছি। হ্যাঁ, আচ্ছা। সো ইটস আ লট অফ ডকুমেন্টস ইনক্লুডিং পুরো ফুল স্ক্রিন প্লে। ওকে ওকে। বাট সেই 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 স্ক্রিন প্লে তো তোমার ধরো পরবর্তীতে চেঞ্জও হতে পারে, মানে সেই ক্ষেত্রে হ্যাঁ, মানে তাদের তাদের ক্ষেত্রে ওপিনিয়ন কি থাকে, মানে তোমাদের তোমার ধরো সেই স্ক্রিন প্লেটা সিলেক্ট হচ্ছে বা সেইটাতে তোমরা গ্রান্টস পাচ্ছ, তো না, আফটার দ্যাট বিশেষ সেই বিশেষ স্ক্রিন কিছু প্লেতে থাকে যদি না, একটা খুব। বিশেষ মানে কিছু মানে মানে তোমার মানে যদি মেন চেঞ্জও হয় ব্যাপারটা ওরা সেম কোনো আপত্তি থাকলে রাখবে না। ওরা জানে যে ইভলভ করবে, মেন ব্যাপারটা সেম ওকে। থাকলে খুব একটা কিছু। তোমার স্টোরির এসেন্স আর স্পিরিটটা এক থাকতে হবে। তবে যদি তোমার মানে সিন অনেক পাল্টেও যায়, ক্যারেক্টার অ্যাড হলো, ক্যারেক্টার চলে গেল, অ্যাজ লং এজ দ্য মানে স্পিরিট অফ দ্য ফিল্ম এক আছে, রাইট। গল্প মানে প্রধান গল্প যতক্ষণ এক আছে ততক্ষণ এটা ঠিক আছে। হুম। ওকে। এইখানে আরেকটা জিনিস, এই যে আমরা এইটা নিয়ে কথা বলছিলাম, কলকাতাটাকে একজন আহ, বাইরের ডিওপির চোখে তুমি যেভাবে ব্যাপারটাকে তুলে ধরেছো, এইটা আমার কাছে খুব মানে আশ্চর্যের বিষয় হয়েছে। মানে আমি বা স্নেহা বা আমার সাথে আরো অনেকের কথা ছিল, মানে তারা হয়তো সেটা নিয়ে জানতো না আমি যখন ব্যাপারটা বললাম। এইটা একটুখানি বলো, মানে আজকে সেই রকম একজন ডিওপির সাথে কোলাবোরেট করা, সেটা তো একটা, সেটা একটা অন্য জিনিস, কিন্তু তাকে কলকাতাটাকে তোমার মতন করে বোঝানো বা চেনানো, বা তার ক্যামেরাতে সেটাকে ধরা, সেইটা কতটা মানে সেটা সেটা কিভাবে তোমরা অ্যাচিভ করলো এই ব্যাপারটা? মানে সে তো কলকাতার সাথে সেভাবে তুমি যেভাবে কলকাতাকে চেনো, বা প্রিয়ঙ্কর দা কলকাতাটাকে যেভাবে চিনছে বা চেনে, তার কাছে তো সেটা খুব না চেনাটাই খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রে তার ক্যামেরাতে ওই ব্যাপারটা ধরা, সেই এসেন্সটা দেওয়া, সেইটা। প্রিয়ঙ্কর, হুম পুরো হুম। পুরো স্ক্রিপ্টটা ট্রান্সলেট করেছিলিস না? হুম। তো দুটো আচ্ছা। মানে দুটো জিনিস হয়েছিল। প্রথমত তো আমাদের দুটো স্টেপ, আমাদের পুরো স্টেপটা বাংলায় হুম লেখা হুম। ছিল, এবং আহ, ওদের একটা ইংলিশ প্রবলেম ছিল, একটা মানে ওখানে 4জন টিম এসেছিল, ওনার কিছুই একটা তারা ওকে। বলতেও পারে না, বুঝতেও পারে না। হ্যাঁ মানে খুবই মানে তোমাদের কি ভালো। তাহলে ট্রান্সলেটার তো রাখতে হয়েছিল অবশ্যই না নাকি? না না, একদমই রাখতে হয়নি। সামনাসামনি আমাদের থাকলে হয়ে যায় সব। হ্যাঁ আচ্ছা আচ্ছা। জাস্ট দেখালাম বোঝালাম ওটাতে হয়ে যায়, কিন্তু আমরা গোটা স্ক্রিপ্টটা প্রথমে ইংলিশে ট্রান্সলেট করেছিলাম, তারপর একজনকে দেওয়া হয়েছিল, সে গোটা স্ক্রিপ্টটা টার্কিশে ট্রান্সলেট করেছিল। সেটা ওনারা পড়ে আদিত্যদার আগের কাজ দেখে তারপর অ্যাগ্রি করেছিল। তারপর আসার পর আমরা আবার পুরো ব্যাপারটা, পুরো বিষয়টা ব্রিফ করা হলো, হ্যাঁ করে তারপরে প্রত্যেকটা সিন মানে খুব পরিষ্কার করে বোঝাতে হতো। সেটা একটু মানে টাইম কনজিউমিং হতো, কিন্তু বাই দ্য ফার্স্ট সেকেন্ড উইক একটা ওই হয়ে গেছিল। ইনফ্যাক্ট আমাদের প্রথম কাটে একটা শ্রীলেখাদি বোধহয় ছিল না ওই, আহ, না, শ্মশানে ছিল তো অফকোর্স। হুম হুম হুম। হুম হুম হুম। হুম তো কেওড়াতলার ভেতরে একটা পুরো সিন ছিল, যেটা আমরা শুটও করেছিলাম। তো সেটা মানে এগুলো দে ওয়ার ভেরি এফেক্টেড বাই ইট, কারণ ওরা তো কখনো এরকম ভাবে ক্রিমেশন বা কিছু দেখেনি না, এরকম লাইন দিয়ে বডি পড়ে রয়েছে, পোড়ানো হচ্ছে, হ্যাঁ, তারপর পেছন থেকে ওই বার করা হচ্ছে, মানে কখনোই বোনস দেখেনি। কালেক্ট করা। হুম। তো এই দৃশ্যগুলো সব ছিল। হ্যাঁ, তো মানে সেই দিনটা আমাদের জন্যও খুব খুব টাফ ছিল, খুবই টাফ ছিল। ওকে। তো সারাটা দিন শ্মশানে বিভিন্ন লোকজন হুম। আসছে, তাদের প্রিয়জনদের কান্নাকাটি করছে, সবাই আমরা কোথাও একটা চলে যাচ্ছি ওই স্পেসে। সো ইট ওয়াজ ডিফিকাল্ট, আর সত্যি কিন্তু খুব ডিফিকাল্ট। আশ্চর্য যে আমরা যে ক্যামেরাও রেখে ওখানে শুট করছিলাম, কেউ কোনো কিছু ইয়ে করেনি। কারোর কিছু যায় আসছিল না, মানে তখন পুরো তারা অন্য ব্যাপারটাই। একটা বিয়েতে ছিল, তখন কি শুটিং কি ব্যাপার কোনো, আর ও, আমরা খুব মানে ওদের মধ্যে চলে ঢুকে গেছিলাম পুরো ওই বিষয়টার মধ্যে আমরা ছিলাম। কোনো আলাদা করে শুটিং হচ্ছে তামঝাম ওইটাও তো ছিল না। হুম। আমাদের তো দের পুরো ওয়াজ একটা, হ্যাঁ, ওই একটা শট ছিল যখন পেছন দিকে মানে ক্যামেরাটা মানে চুল্লি থেকে বেরিয়ে তারপর ওই আহ, ওইগুলো দেয়, অস্থিটা দেয়, তারপর সেটা আহ, মানে ঘটা ঘোড়া ফাটানো হয়, পুরো একটা কোরিওগ্রাফ একটা ওই ছিল। আর সেটা প্রচুর টেক আমরা করেছিলাম। হ্যাঁ, প্রায় 12টা মানে 12 বার 13 বার এটা হচ্ছে। তো আমার মনে হয় একটা জায়গায় ডিওপিরা হ্যাড, মানে এভরিওয়ান হ্যাড টু ডিসকানেক্ট ফ্রম
হোয়াট ওয়াজ গোয়িং অন, না হলে তো করা হুম, সম্ভব না, মানে পুরো ব্যাপারটাকে একটা জাস্ট মেকানিক্যালি করা। কিন্তু আফটার আ পয়েন্ট আমরা আর করিনি, আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে। প্রথম ছবির কাটটাতে ছিল, একদম বড় কাটটাতে, কিন্তু তারপর আর হুম। ছিল না। হুম। আচ্ছা, এই সিনেমাটা পুরোটা যে মানে সিনেমাটা পুরোটাই কেউ আর সত্যি কথা সেভাবে বলছে না, মানে সে কেউ না কাউকে একটা মানে কি বলবো, কিছু না কিছু একটা ওপরে দেখাচ্ছে যে একটা শো অফ ব্যাপার, বা ভেতরে হয়তো সেই আদ্যপান্ত বাঙালি আছে কিন্তু একটা শো অফ দেখাতে হবে। বা এই যে সিনেমাটা দেখার পরে আমার মনে হচ্ছে আহ হ্যাঁ হয়তো এই যে সংস্কৃতি বা তোমার একটা যে একটা আমাদের যে কালচার, সেই জিনিসগুলো আস্তে আস্তে কোথাও গিয়ে চলে যাচ্ছে। বা এরকম মানে সিনেমাটার দেওয়ার কারণটা কি, মানে সত্যি কি সবই কলকাতা থেকে চলে যাচ্ছে এরকম ভাবে, নাকি কিছু অন্তত ভালো আছে? বা মানে তোমার এই ইম্প্যাক্টটা আমার একটু কোথাও গিয়ে যেন মনে হচ্ছে একটু নেগেটিভ লাগলো। মানে নেগেটিভ তো অবশ্যই, কারণ আহ, আগে যেরকম আমরা কালচার নিয়ে থাকতাম, এখন হয়তো সেখানের মধ্যে থেকে যখন গানগুলোকে সিলেকশন করেছো যেভাবে একটা র‍্যাপ টাইপের একটা হয়েছে, তো সেটা নিয়ে তুমি একটু যদি কিছু বলো। আমার মনে হয় প্রথম অংশটা নিয়ে শ্রীলেখাদি বলুক। হ্যাঁ, এই কোনটা নেগেটিভ? না না, এই মানুষ, মুখোশ, মিথ্যে, সত্যি। হ্যাঁ, তারপর তো এটা তো প্রিয়ঙ্কর। জীবন, এটাই তো মানে তুমি কি মানে সব কাউকে দেখো যে সবসময় ভীষণ আউটরাইট অনেস্ট, সব সত্যি কথা বলছে? মানুষ তো কালো সাদা গ্রে লাল সবুজ হুম মেলানো মেশানো। তো এই যে ভাস্করদার চরিত্র, সে নিজের বিয়ে যে হয়েছে সেইটা সে লুকোলো, তার কোনো হুম অভিসন্ধি নিশ্চয়ই মানে ছিল, সেটা বোঝাই গেল। অথচ সেই একই মানুষ কিন্তু ঘুষ নিল না এবং খারাপ মাটেরিয়াল নিল না, সিন্ডিকেটে এতে মাথা নোয়ালো না। ফাইনালি তাকে কম্প্রোমাইজ করতে হলো তার ঠিক। জুনিয়রকে বাঁচাতে, একটু ভয় পেয়ে গেল সে যখন ইয়ে হলো। কিন্তু এরকম মানুষজন তো হুম আমরা আশেপাশে দেখি, তাই না? তো তো এটা তো রিয়েল মানুষজনদের নিয়ে করা। আমরা তো এই চরিত্রগুলো দেখি। আমরা যেরকম হুম সত্রাজিৎ যে চরিত্রটা করেছে, সেই রকমও একটা দেখি যে একদম জলের মতো বয়ে যাচ্ছে, হুম কিছুতেই তার কোনো হেলদোল নেই, সে যেন একসেপ্ট করেই নিচ্ছে সবকিছু। সেটাও যেরকম আছে আমাদের আশেপাশে। আবার এই মেয়েটির মতো, এলার মতো চরিত্র আছে, যে আহ, একটা কিছু পাওয়ার জন্য সে নিজের সাথে অনেক দ্বন্দ্ব করে একটা সময় সে লোকটাকে রিজেক্ট করেছিল, তার সামনে বলেছিল আমি আপনাকে ওইভাবে ভাবি না, কিন্তু ফাইনালি তাকে ভাবতে হলো বা হুম ওই পথে যেতে হলো। সো এরকম ধরনের একটা চরিত্র আমাদের আশেপাশেই আছে। তো এর মধ্যে কোনো নেগেটিভ পজিটিভ নেই, তার আগেও ছিল, এখনো আছে। এখন আমরা আরো বেশি দেখতে পাচ্ছি, আরো বেশি জানতে পাচ্ছি, আরো বেশি সজাগ হচ্ছি হয়তো। আহ এটা নেগেটিভকে তুলে ধরা বা ওরকম কিছু নেই। আর কালচার মানেই যে রবীন্দ্রসঙ্গীত, আমি এটাকে মনে করি না। মানে পার্সোনালি যদি ইফ ইউ আস্ক হুম মি। কিন্তু একটা জিনিস যখন তৈরি হয়, মানে আমরা তো রবীন্দ্রনাথ সত্যজিৎ রায়ের বাইরে গিয়ে খুব একটা ভাবতে শিখিনি। হুম, হুম। আহ তো সেটা আমাদেরও মানে খানিকটা মানে ভাবনার সংকীর্ণত বলে মনে করি আমি। কিন্তু একটা জিনিসকে এই যে যেরকম রেডিও যখন ওরা, টিভি যখন শুনছে সত্রাজিৎ আর রাজা, যে আমাদের কালচার এই ওই করতে এতগুলো রবীন্দ্রনাথের বাস বসানো হবে যাতে মানুষের চেতনা আসে। তো ওইভাবে কি চেতনা জাগ্রত করা যায়? রবীন্দ্রনাথকে গিলিয়ে দেওয়া যায়? এগুলো তো একটা দর্শন। ঠিক ঠিক। সো এটা তো হুম একটা গানকে বিকৃত করে আহ, মানে এটাকে একটু অন্যভাবে দেখানোর মানে দেখিয়েছে আদিত্য আমার মনে হয়। কিন্তু ওরকম ভাবে এটা কালচার ওটা কালচার নয়, দ্যাট দ্যাট ওয়াজন্ট দ্য মোটো। আর আজকের কলকাতা যেরকম একটা অবক্ষয়, হ্যাঁ বলো। না না, আর মানে ছবিটাতেও যেরকম চরিত্রের কোনো পজিটিভ নেগেটিভ নেই, হুম হুম। ছবিটাও কিন্তু হুম কোনো পজিটিভ নেগেটিভ দিকে যাচ্ছে না। হ্যাঁ, সেটা মানে একটা ইন্টেনশন ইজ টু মেক, মানে নট ইন্টেনশন, মানে আমি চাই না কাউকে ভাবাতে। হ্যাঁ, আই নো ইটস আ ভেরি কিন্তু ভাবছে, ডিফিকাল্ট থিং টু ডু দিস বাই ডেজ। ডিফল্ট লোকজন ভাবছে, বাই ডিফল্ট হুম লোকজন হ্যাঁ, ভাবছে, কিন্তু এই ছবিটা যে দেখে ভাবাচ্ছে। কালচারের যে ব্যাপারটা, যে আমরা যে বলি কালচার অ্যান্ড হোয়াট এভার, কালচারেরও কিন্তু কোনো গুড ব্যাড, শুনতে পাচ্ছ? হুম হুম হ্যাঁ হুম। হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, মানে কালচার ইজ এসেনশিয়ালি মানে an intellectual manifestation in a collective form of humans, হুম collective form। হ্যাঁ, মানে ধরে নাও কোনো একটা ট্রাইব বহু বছর ধরে এভলিউশন করে 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 যে প্র্যাকটিস গুলো তারা করে, সেগুলো তাদের কালচার। সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, হোয়াট এভার ইট ইজ। একজন কে হুম কি করেছিল সেইটা নিয়ে সেটাকে ছিন্ন ভিন্ন করে নানা রকম ভাবে ইউজ করে করেই যাওয়া করেই যাওয়া করেই যাওয়া, তার মূর্তি লাগানো, তার টি শার্ট পরা,
দ্যাট ইজ নট কালচার। হুম সেটা হয়তো আলসেমি, আমি জানি না, আমি ট্যাগ করতে চাই না কোনো কথা, কিন্তু কালচারের ডেফিনেশন ইজ ভেরি ডিফারেন্ট। কালচার ইজ কালেকটিভ অলওয়েজ। হুম। আর ওই ওই গানের যেটা স্নেহা বললো, মানে ওই আহ, ঠিকঠাক মোমেন্টে ঠিকঠাক যে ওই গানের যে ব্যবহারগুলো, সেটা কি একদম শুরু থেকেই ওইগুলোই সিলেকশন ছিল, নাকি সেটা মানে কোথাও গিয়ে কিছু চেঞ্জ হয়েছিল? মানে আমি বলছি একটা মোমেন্টে গিয়ে মানে তুমি যেভাবে রিমিক্সটার কথা গানটাকে, বলছো? না 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 রিমিক্সের কথা বলছি না, যেখানটাতে ওই ঘটনাটা ঘটার পরে গানটার যে অ্যাকচুয়াল গানটা যেটা ঢুকলো, তার যে হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই। সুরটা, হ্যাঁ সেইটার কারণ কথা। সিগনালে সিগনালে গান চালানো হয় না, হুম হুম হুম। হুম না হলে তো আমরা ভুলে যাব। তো বুঝতে পেরেছি। এইখানে আরেকটা জিনিস আমি সুকৃত আর সৃজনদাকে জিজ্ঞাসা করবো, এটা আদিত্য দাকেও ইভেন সেম জিনিসটাই একই জায়গাতেই যাচ্ছে, কারণ এটা আমাদের দুজনেরই প্রায় একসাথে একটা আহ, আলোচনা হয়েছিল যখন আমরা এসআরএফ তেও দেখেছিলাম ওই কার্ডটা আর কি। তখন সেটা হচ্ছে যে আহ, এই যে সানাইটাকে তোমরা যেভাবে ইউজ করেছো যে পার্টিকুলার দৃশ্যটাতে, এবং আদিত্যদার প্রথম ছবিতেও যেভাবে সানাইটাকে শুরু থেকে একটা ধরা হয়েছিল, সেইখানের যে সানাইয়ের যে টোনটা বা তার যে ফিলটা ছিল, আর এখানে সেটার যে ফিলটা কোথাও কি একটু আলাদা, এবং সেটা যেভাবে ধরা হয়েছে আগের ছবিটার ক্ষেত্রে সেটা একটা অন্যরকম ভাবে খুব স্লোলি ক্যামেরাটা আস্তে 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 যাচ্ছে, এবং এখানে একটা লরি বা একটা ট্রাকের মধ্যে যেভাবে কিছু আহ, আহ, মানে শ্রমিক যারা একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে কাজ করতে বা কাজ করে ফিরছে, সেখানে যেভাবে সানাইটাকে ইউজ করেছে এবং সেখানে যেভাবে চেঞ্জ করা হয়েছে সাউন্ডটাকে, মানে হঠাৎ করে সাউন্ডটা ড্রপ করলো, তারপর আস্তে 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 আবার হাই হলো, তারপরে ওই গাড়িগুলোর সাউন্ড আসছে, টাইটেল কার্ডটা পড়লো, সেইটা মানে সেটা কি তোমরা একদম প্রথম থেকেই ভেবেছিলে? মানে সানাইটা কেন, মানে আমি এটাই জিজ্ঞাসা করছি। মানে কারণ আমি দেখলাম আদিত্যদার প্রথম ছবিতেও সেই একটা দৃশ্যর ক্ষেত্রে ওটা ছিল, মানে আদিত্যদার ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে মানে ওয়াই সানাই, আর বাই তোমাদের ক্ষেত্রে সানাই। Why ব্যাপারটা হচ্ছে, Shanai is a হ্যাঁ ওয়াই question সানাই। for Aditya. And then Srijan and myself, we will answer রাইট the রাইট রাইট। question about mixing it. So Aditya, মানে সানাইয়ের যে সিগনিফিকেন্স আমি সেটাই বলছি আর কি, মানে ওই ওই পার্টিকুলার দৃশ্যটা এবং তুমি যেভাবে সানাইটাকে ইউজ করেছো সেটার ব্যাপারটা বলছি। পার্টিকুলার দৃশ্যটা আমার দেখা ভোরবেলা, হুম অ্যান্ড আই রিমেম্বার বিং ভেরি ইমোশনাল when I had seen it. আমি ওটার হয়তো মানে 1/10 তো ক্যাপচার করতে পারিনি সেরকম ভাবে, যেটার জন্য আই নিডেড দ্য এড অফ সামথিং এলস। সানাইটা অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট আমার আহ, মানে ইট সিমস লাইক অ্যান এক্সটেনশন অফ মানে ওয়ানস ব্রেথ, উইচ ইট ইজ। মানে ব্রেথটাই ট্রান্সলেট করে গিয়ে একটা সুরে যায়। হ্যাঁ, এবার ব্রেথ তো হুম কতক্ষণ ধরে আছে, কতক্ষণ ছাড়ছে, তো সেটা মানে ইটস ভেরি ডিরেক্টলি কানেক্টেড টু দ্য বেসিক হিউম্যান অ্যাক্টিভিটি উইচ ইজ ব্রিদিং। হ্যাঁ, which is life in itself. তো সেটা খুব সোলফুলি কানেক্ট করেছিল আমার সাথে। অ্যান্ড দিস পার্টিকুলার রাগ অ্যান্ড দিস পার্টিকুলার পিস বাই ওস্তাদ বিসমিল্লাহ খান, যেটা আমি ইভেন্চুয়ালি ইউজ করি ওই দৃশ্যে। হুম। আচ্ছা। আর সৃজন দা সুকৃতদার ক্ষেত্রে মানে ওই পার্টিকুলার যেভাবে জিনিসটাকে তোমরা মানে মিক্স করেছো ওই সিনটার ক্ষেত্রে, সেইটা নিয়ে যদি একটুখানি বলো, মানে যেভাবে সাউন্ডটা ঢুকলো প্রথমে খুব আস্তে 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 সেটার ফেড ইন করছে, সাউন্ডটা আস্তে আস্তে উঠছে, তারপর যেভাবে গাড়িগুলো যাচ্ছে পাশ দিয়ে, ট্রাকটা যাচ্ছে তার সাউন্ড, তারপর আস্তে আস্তে টাইটেল কার্ডটা পড়লো, দেন সাউন্ডটা আস্তে 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 গিয়ে শর্ট করে কাট করে একটা অন্য সিনে ঢুকছে। তো এই পুরো বিষয়টা এবং ওটার একটা আলাদা ইম্প্যাক্ট করেছে, এবং সেটা যখন আমরা হলে দেখছিলাম ওই 7.1 সিস্টেমটাতে, আমি যখন ওটা একটা অন্য জায়গাতে দেখেছি সেখানে একটা সাউন্ডস্কেপটার একটা অন্যরকম ফর্ম ছিল, তো ওটা আমার প্রচন্ড রকম ভাবে ইম্প্যাক্ট ফেললো ওই পার্টিকুলার দৃশ্যটা। আমি সেই কারণেই এই জায়গাটা জিজ্ঞাসা করছি আর কি। well, between the festival cut and the theatrical cut, I think Kolkata Rasta arektu kharap hoye gechilo by the time. So we added more potholes. No, but jokes apart, the sound of that scene was quite a challenging one because the music really does carry the scene, but the sound underneath that, the sound of that truck and all of them enduring that journey, that actually is the rhythmic element of that scene. Because otherwise, it is just Shanai, which is a melodic হুম element হুম। of the scene. It is a floating actually character in the whole scene. So we added a lot of these sounds of the truck, The jerks of the truck. the jerks of the truck, was very strategically added Added. as rhythmic elements that underscore the Shanai. So we have to give room for both of these things to happen.
অ্যাবসলিউটলি কারেক্ট। আরেকটা বিষয় যেটা ছিল এই সিনটার জন্য, যেটা আমার মনে হয়েছে, মানে যেহেতু এই কাট পয়েন্টের কথা বললে, দ্য ফান পার্ট ইজ সাইলেন্সকে বোঝানোর জন্য না, নয় তোমায় জুড়ে হতে হবে, আর জুড়েকে বোঝানোর জন্য তোমাকে সাইলেন্স তৈরি করতে হবে। তো দ্য হুম, ফান অফ ক্রিয়েটিং সাইলেন্স ইজ ফান অফ ক্রিয়েটিং সাউন্ড। এটা আমার মানে আমার সুক্ষেত্রে এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক রাইট। মানে এটা নিয়ে অনেক ডিসকাশন হয়েছে, আমরা কফি খেতে খেতে ডিসকাস করেছি। সুকৃতার সৃজনের আলোচনা। ও And I think আমি some, আমি একটা হ্যাঁ বল। বল বল বল। সরি, না না, মানে আমি না এই জিনিসটা আমি অনেক ছবিতে দেখি যে সাইলেন্সটা ব্যবহারই করা হয় না। হ্যাঁ, হুম, মানে এত ট্রু। অনেক ডায়লগ ওভারওয়েলমিং, দিয়ে দেয়। না ওভারওয়েলমিং ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়, হুম, যেটা মানে শোনা যায় না, মানে এত সাইলেন্সটাকে বিজিএম বুঝতে দেয় কেন? না, অনুভব করতে দেয় না। হ্যাঁ, and একটা এখানে সিনে কোনো কোনো বিজিএম ছাড়াও একটা সিন হতে পারে, মানে এটা ঠিক তো ঠিক। ওরা জানে, সুপ্রিতা সৃজন, যে কোন সময় দরকার, মানে ওই right. লেস ইজ মোর গোছের আর কি। এটা আমার মনে হয় যে এত আওয়াজ চারিদিকে, মানে আমার খুব আওয়াজে ডিফিকাল্টি হয়, আমি একটু সাইলেন্স ভাল লাগে। সেখানে যদি সিনের মধ্যে দুজন কথা বলছে, তার মধ্যে গ্যাং 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 কিছু একটা বাজছে, ওটা আমার নয়েজের মতো লাগে। মানে এটা আমি অ্যাজ আ দর্শক আমার মনে হয় যে ফিল্ম মেকার্সরা একটু যদি খেয়াল করেন, বা যারা বিজিএম করেন, হুম হুম। এইটা আচ্ছা, ঠিক সরি, বলেছো। একটু এটা খুব ধরুন, হ্যাঁ, আমাকে না এবার একটু বেরোতে হবে। হ্যাঁ, শিওর 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 শিওর। তোমরা কন্টিনিউ করো। আমি আদিত্যকে একটা কথা বলি, হ্যাঁ যে হ্যাঁ, এই ছবিটা শুধুমাত্র এই সিনেপ্লেক্স মানে এই হলগুলোতে চলছে, কিন্তু এই ছবিটা তো খুব সাধারণ মানুষের ছবি। মানে যারা 280 টাকা বা 240 টাকা দিয়ে যেতে পারছে, একজন বললেন যে আমি ওই 240 টাকা দিয়ে টিকিট কেটেছি আর 600 টাকা দিয়ে বাড়ি ফিরেছি ট্যাক্সি করে রাত্রেবেলা। তো এই সাধারণ মানুষ এই সিনেমাটা কি করে দেখবে? তাদের একটা বড় অংশ কিন্তু তারা দেখতে চায় ছবিটা। দিস ইজ এটা নট অনলি ফর দ্য এলিট হিউজ পশ, মানে ওই ক্লাসের জন্য। এটা খুব হিউজ। ভালো একটা প্রশ্ন। আমি এটার সাথে আরেকটা অ্যাড করছি শ্রীলেখাদির প্রশ্নটার সাথে। আমি পড়াই, এবং আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা সিনেমা প্রচন্ড দেখে, এবং একটু এই ধরনের ছবির সাথে তারা আহ, বহুভাবে কানেক্ট করে বা দেখতে ভালোবাসে। তো তারা আমাকে বলছে যে এই ছবিটা তো মাল্টিপ্লেক্সে চলছে, তো আমি কিভাবে সেখানে মানে অত টাকা ছবিটা অ্যাভয়েড করি, তো নন্দনে দেখাবে সেইটা। বলেছে। ওকে, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, তো মার্চ সেকেন্ড উইক থেকে নন্দনে আসবে ছবিটা, তাই কথা দেওয়া হয়েছে। ব্রাত্যদাও জিজ্ঞেস করেছিল, ব্রাত্যদাকেও তাই বলা হয়েছে, কারণ এখন বোধহয় নন্দনে একটা অন্য কোনো ফেস্টিভ্যাল চলছে। হুম। ফ্রেঞ্চ, জার্মান আর ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল হ্যাঁ, চলছে। ওটা শেষ হলেই ওরা বলেছে যে দে উইল স্ক্রিন ইট। আর শহরের বাইরে, বাইরে? কলকাতার বাইরে। আসানসোল, দুর্গাপুর। না দেখো, একটা জিনিস হচ্ছে, মানে এটা গোজ ইনটু আ লার্জার কনভারসেশন ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের। হ্যাঁ, একটা হচ্ছে ফিল্ম বানানো হচ্ছে, হ্যাঁ, এবং সেটা সেটা নিয়ে একটা হাইপ হয়, ওটা নিয়ে কথাবার্তা হয়, বাইরে ফেস্টিভ্যালে গেলে সেটা নিয়ে লেখালেখি হয়। আমি বেরোই, তোমরা হ্যাঁ আলোচনা করো, ঠিক আছে? টাটা টাটা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ, থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ। আদিত্য। হ্যাঁ, এবার জিনিসটা হচ্ছে যখন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফাইনালি মানে আমাদের কথাবার্তা হয় ফর ডিস্ট্রিবিউশন, সেটা কিন্তু একটা কমপ্লিট ডিফারেন্ট রিয়ালিটি। আমরা যখন ফেস্টিভ্যালে যাচ্ছি এবং সেটা নিয়ে যে লেখালেখি হচ্ছে এবং তখন যে লোকজন সেটা নিয়ে কথা বলছে, ওটা কিন্তু আমাদের বাবেলা সার্কেলের মধ্যে। হ্যাঁ, এবং আমাদের বাবেলা সার্কেলের মধ্যে লোকজন খুবই সেটা প্রশংসা করছে, সারাক্ষণ মাতামাতি করে যাচ্ছে, এ করে যাচ্ছে। কিন্তু ওই বাবেলা সার্কেলের থেকে একটু বেরোতে হবে, ঠিক আছে? সেটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের ইন্ডিপেন্ডেন্টলি করা অসম্ভব, বিকজ তুমি যেটা আগে বললে যে আমাদের ফাইন্যান্স ইজ লিমিটেড, আমাদের রিচ ইজ লিমিটেড। তো সেটা অনেকটা নির্ভর করতে হয় দুটো দুটো স্টেপের উপর। একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর, এবং তার সঙ্গে টাইড আপ Why হচ্ছে not, why not get into distribution too? কি করে তুমি পয়সা করতে পারবে, দ্যাট ইজ মানি। মানে একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর, বিকজ ডিস্ট্রিবিউটর কার সাথে নেগোশিয়েট করছে, এক্সিবিটর। সেটা হচ্ছে একটা স্টেপ। আর সেকেন্ড স্টেপ হচ্ছে অডিয়েন্স টার্ন আউট। এবার অডিয়েন্স টার্ন আউটটা কিসের উপর ডিপেন্ড হচ্ছে? মার্কেটিং এর উপর, যেটা কি হচ্ছে, হুম, সেই ফাইন্যান্সটাই আমাদের ইন্ডিপেন্ডেন্ট ছবি নেই। তো এখন যেটা হচ্ছে, আমাদের যখন প্রথম সিনেমাটা রিলিজ হয়েছিল 8টা সিনেমা হলে রিলিজ করেছিল, এবং তার মধ্যে কিন্তু মাল্টিপ্লেক্সের বাইরেও 2-3টাতে শো হয়েছিল। আমাদের কিছুর জন্য সেটা হয়তো মানে মানে মার্কেটিং বাজেটের কমি, কিংবা ঠিক করে প্রমোট করা হয়নি, কিংবা ইয়ে হয়নি, সেখানে কিন্তু লোক হয়নি। এবং একটা হলের জন্য, একটা এক্সিবিটরের জন্য এটা তো লস মেকিং থিং। ও কেন শুধু শুধু সিনেমাটা 3 ঘন্টার জন্য চালাবে যদি সেখানে একটা লোক আসে? হ্যাঁ, আমরা আজকে হয়তো হুম, বলতে একদম। পারি, আমরা হয়তো আজকে বলতে পারি যে এটা প্রচুর লোক দেখা উচিত, এবং সেটা দেখা উচিত, আমি মানছি। এবং সব অ্যাকচুয়ালি দেখলে কিন্তু তারা এনজয় করবে। কিন্তু এই যে কমিউনিকেশন, যে আমি যে লোককে বলছি যে আপনারা এসে দেখুন, সেই কমিউনিকেশন টেক্স মানি। হ্যাঁ, সেটা নেই।
আমাদের, দ্যাট ইজ এ রেস্ট্রিকশন ইন্ডিপেন্ডেন্ট ফিল্মে। তো আনলেস দের ইজ একদম ইনফ্রাস্ট্রাকচারালি কিছু করা হওয়া হয়, যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের জন্য আমরা আগে হল দেবো, যেটা আগে পিভিআর করতো, পিভিআর ডিরেক্টরস রেয়ার করতো আগে। এখানে বোম্বেতে ইয়াশ রাজের একটা ছোট্ট উইং ছিল, ওটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ইয়ে করতো। তেমন যদি এরকম যদি ইনিশিয়েটিভস হয় কিংবা ইয়ে হয় যে লস হোক বাট উই উইল গো, আর আমরা এটা দেখাবো লোকেদের, একটা ভালো শো টাইম দেবো, তাহলে কিন্তু জিনিসটা অনেকটা ইয়ে হয়ে যায়। কিন্তু যদি এই ইনিশিয়েটিভই না থাকে, এইটা যদি একটা ওদের ইকোনমিক মডেলের মধ্যেই না থাকে, তাহলে এটা লস মেকিং ভেঞ্চার। তো আমাদের তখন মানে কোনো সিঙ্গেল স্ক্রিনকে দোষ দিয়েও কোনো লাভ নেই, আর কোনো লোকদেরও দোষ দিয়ে লাভ নেই। তাছাড়া আমি আমাদের এখন এই পাবলিসিটির জামানায় হুম, আমাদের উইদাউট এনি পাবলিসিটি, উইদাউট এনি প্রমোশন, উইদাউট এনি মানে উই আর নট সিন, জাস্ট জানুয়ারি এন্ডে ঘোষণা করা হলো যে ফেব্রুয়ারিতে রিলিজ হচ্ছে। কারেক্ট, তো তাতেও তো লোক হয়েছে। সেইখানে তাতে লোক হয়েছে যে জাস্ট এই ওয়ার্ড অফ মাউথ, ইয়া, মানে এটা এটা হচ্ছে থ্যাঙ্কস টু অল দ্য অডিয়েন্স ইয়া, অ্যাকচুয়ালি। Absolutely. Which মানে means এই that ছবিটা independent films একেবারেই can be profitable also. একেবারেই অডিয়েন্স ড্রিভেন হচ্ছে, মানে এবং কাগজ যেগুলো ভালো রিভিউজ, জেনুইন লেখা তো বোঝা যায় যে কোনটা একটা তাবেদারি লেখা আর কোনটা জেনুইন লেখা। সো সেরকম জেনুইন লেখা, আমাদের রেটিংস গুলো হাই, সো ডেফিনেটলি লোকজন হচ্ছে, দেখবে এবার তুমি হচ্ছে লোকজন। আমাদের প্রথম যদি তুমি আমাদের প্যাটার্নটাও দেখো, যখন ফিল্ম রিলিজ করেছিল আমাদের কিন্তু অনেক হল খালি যাচ্ছিল, বিকজ অ্যাগেন যেটা বলছিলাম মার্কেটিং বাজেট ছিল না, লোকজন জানতোই না। তারপর যারা দেখেছে হুম। তারা অন্যদের বলেছে, আরো লোক এসছে, তারা অন্যদের বলেছে, আর অন্য লোক এসছে। ফার্স্ট উইকের এন্ডে আমি থার্সডেতে বুক মাই শো খুলে দেখেছিলাম যে সাউথ সিটি হাউসফুল ছিল, লেক মল হাউসফুল ছিল। হ্যাঁ, তো মানে ফ্রম 1 or 2 পিপল হঠাৎ করে হাউসফুলের একটা মানে দৃশ্য দেখায় খুবই অদ্ভুত লেগেছিল যে, আর সেটা কোনো পাবলিসিটি ছাড়া হয়নি, আমরা না মানে ইনস্টাগ্রাম এই এই করেছি না এইটা কিছু এইটা করেছি। কিন্তু হ্যাঁ, এইটা কিন্তু একটা মানে মানে কি বলবো, একটা ইয়ে থেকে গেল যে একটা ছবি জাস্ট কন্টেন্ট ভালো, সব সব ফ্যাক্টরিটিজে সবকিছু ঠিকঠাক হয়ে একটা ছবি লোককে ছুঁয়েছে বলে আমরা কেউ কাউকে, না টাকা আছে না তেল আছে দেওয়ার জন্য, সো উইদাউট এনি এক্সট্রা, কি বলবো, এক্সট্রা স্ট্রিংস অ্যাটাচ, ছবিটা শুধু ভালো ছবি বলে চলছে, ঠিক মানে আর ঠিক আমরা ঠিক কিছু আমরা না। একদম ভেবেছিলাম তাই। 1 সপ্তাহ চলবে, সেটা এখন থার্ড উইকে এন্টার করেছে। তো দ্যাট সেজ আ লট অ্যাবাউট দি অডিয়েন্স অলসো। এবার বাংলা যদি ছবি আমাদের পাশে দাঁড়ান, এই ওই কিছু করতে হয় না। ওই পুলটা থাকতো, আমরা হয়তো আরো বেশি পুল অফ অডিয়েন্সকে আগে থেকে বলতে পারতাম, কিন্তু ইভেনচুয়ালি ওটা স্নোবল করেছে, And আরো if লোক আসছে। I think that if investors, financiers take risks from the beginning, that films like this can be profitable for them also. They give up agi that ট্রু oh, দ্যাট। profitable hobe na, তাই এটা পুরো একটা, profitable হবে। হুম, মানে এটা একটা অদ্ভুত সুক্রিপ। এই ইনভেস্টার্স বা এরা প্রথমেই বলে যে কাস্ট কে, স্টার কে, অমুককে নাও তমুককে নাও, এরা কন্টেন্ট অনুযায়ী ক্যারেক্টার্স বা এগুলো দেখে না তো। So they এবার film সেই the film before even স্টার bidding বা the star. হোয়াট এভার যারাই থাকবে, তারা যে ছবি হাউসফুল দেবে বা ছবি 3 সপ্তাহ চলবে, সেই গ্যারান্টিটাও কিন্তু তারা দিতে পারছে না। না, কিন্তু এটা একটা লুপের মধ্যে। loop চলে। So they will not এখন তো ছবির এখন তো ছবির মানে এরকম ভাবে ভার্ডিক্ট চলছে যে দুদিনে বা শুক্রবার রিলিজ করছে, রবিবারে যদি হল ভর্তি না হয় তো সোমবার থেকে ছবিটার exactly খুব একটা। আমাদেরই তো তাই এই হয়েছিল। যে একটা স্ট্যাটিস্টিক্স আমাদেরই বানিয়ে তাই। দেওয়া হচ্ছে তো সেখানে। আচ্ছা। ছবি চালানোটা একটা ডিফারেন্ট বল গেম অল টুগেদার, ছবি আমাদের বানানোটা বোধহয় এর থেকে অনেক ইজি। সানডেতে অ্যাক্রোপলিস থেকে শো উঠে গেছিল। সানডে রাত্রিবেলা দেখলাম অ্যাক্রোপলিস থেকে শো নেই মানডে থেকে। হ্যাঁ, আমরা 8টা থেকে শুরু অথচ করে অ্যাক্রোপলিসে ভালো হচ্ছে। হ্যাঁ, আমি সেটাই বলছি, মানে দেখো একটা হচ্ছে লোকেদের কাছে পৌঁছানো, যদি লোকেদের কাছে যদি পৌঁছাতে না পারি তাহলে অডিয়েন্স হবে না। হুম। হ্যাঁ, এবার অডিয়েন্স হলে কিন্তু অন্য অডিয়েন্সকে নিয়ে আসবে। এবার এখন নেটওয়ার্ক উইকেও আমরা ভালোভাবে করছি, নেটওয়ার্ক। করছি, তখন আস্তে আস্তে উই ক্যান হ্যাভ দ্য কনভারসেশন যে এবার আরো এক্সপ্যান্ড করি, আরো ইয়ে করি। হ্যাঁ, এবার দেখো একটা জিনিস হচ্ছে যেটা অনেকজন বলছিল যে যদি সিনেমা মানে কলকাতার বাইরে মানে অন্য শহরে কেন আমরা রিলিজ করছি না, কিংবা দিল্লি বোম্বে ব্যাঙ্গালোর করছি না। মানে ফিল্মটা তো প্রাইমারিলি একটা বাংলা ফিল্ম বেসড অন কলকাতা। তো মানে সবার জন্য এইটা নিডস টু ওয়ার্ক। হ্যাঁ, মানে ফ্রম আ মানে ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ, আর ডিস্ট্রিবিউশন ইজ অলসো অ্যান ইনভেস্টমেন্ট। ফ্রম অ্যান ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ ইট নিডস টু ওয়ার্ক অ্যাট হোম বেস। মানে তুমি ঘরের মাঠে 6 মারছো কিনা, ঘরের মাঠে 6 মারলে তুমি অন্য জায়গায় গিয়ে 4 মেরে দিতে পারো, 50 করে নিতে পারো, করে নিতে পারো। কিন্তু সো এখন আমাদের চ্যালেঞ্জ, আমাদের মানে টু ডু হচ্ছে কলকাতায় ভালো করা। কলকাতায় যদি ভালো করি আমার মানে আই এম কনফিডেন্ট যেটা আরো এক্সপ্যান্ড করবে, আরো ইয়ে হবে। গট ইট। এবং মানুষ আরো দেখুক ছবিটা নিয়ে, আরো কথা বলুক, এবং ছবিটা মানে যে যে ইনভেস্টটা হয়েছে যে ছবিটার, সেটা যাতে উঠে আসে, মানে এটাই তো আলটিমেটলি একজন যে প্রযোজক সে টাকাটা দিচ্ছে তার যাতে সেই টাকাটা উঠে আসে, বা যে মানে ছবিটা দেখছে মানুষ বলছে সেটা নিয়ে কথাবার্তা বলে, তো এটাই একটা ব্যাপার। এবং
যাই হোক, আমরা মানে একটা বেশ ভালো আড্ডা দিলাম। আমার লাস্ট একটা জিনিস শ্রীলেখাদিকে বলার, যেটা দিয়ে আমি শেষ করবো আর কি, সেটা হচ্ছে যে একদম শেষ দৃশ্যটা, হুম, ওটা নিয়ে খুব বেশি ডিটেলে যাব না। জাস্ট একটাই জিনিস আমি বলবো, যে ওই দৃশ্যটা দেখতে দেখতে আমার একজন পরিচালকের ছবির যে ফিল্ম মেকিং যে স্টাইল, একটা কোথাও সেটা কি আমার সিগনেচার মনে হলো। আমি সেটা আদিত্য দা থাকলে হয়তো জিজ্ঞাসা করতাম। সেটা হচ্ছে বুদ্ধদেব দাশগুপ্ত। মানে ছবিটা হুম, চলতে চলতে হঠাৎ গিয়ে ছবিটা যেভাবে শেষ হয়ে গেল, ওই যে ফ্রেমটা দিয়ে যেভাবে আহ, তারপর হলো মায়ানগর আর কি। জিনিস এটা এলো, মানে পুরো মনে হচ্ছে একদম কম্বিনেশন একটা। আটকে গেল। কোথাও গিয়ে একটা ওই মানে ওটাকে কি বলবো, মানে কি মানুষ খুব মন দিয়ে দেখে ছোট ছোট ডিটেলিং গুলো, কারোর যদি মনে থাকে তাহলে সে লাস্টের ব্যাপারটার সাথে কোথাও গিয়ে একটু অন্যভাবে ভাবার চেষ্টা করবে। ব্রেক করছে। তো তার আগের একটা সিন আছে যেখানে যখন সরি, কথাটা কেটে যাচ্ছে। মানে নেটওয়ার্ক তো হ্যাঁ, কেটে কেটে হয় যাচ্ছে হয় একটু। এবার ঠিক এবার ঠিক আছে। আছে হয় নেটওয়ার্ক। বলো। হ্যাঁ। হুম হুম হুম। হুম, হুম, ওটা ঠিক আগের সিনটা যেখানে তুমি ওয়েট করছো দাঁড়িয়ে, যেখানে সত্যজিৎ দা আসবে, বুঝেছি। এসে তোমাকে হুম, বলবে হুম, খবরটা। ওই যে ওয়েটিং হুম, পার্টটা, সেখানে আমি দেখলাম ক্যামেরাটা অনেকক্ষণ হোল্ড করে আছে, ওই যে সিনটা অনেকক্ষণ সময় দেওয়া হয়েছে, সেখানে তুমি ভাবছো তোমার এক্সপ্রেশন, ওটাও কিন্তু একটা ব্ল্যাঙ্ক মুভমেন্টকে তুমি যেভাবে, মানে ওই যে স্পেসটাকে তুমি ইউজ করেছো, যে আহ, তোমার যে চোখে মুখের একটা এক্সপ্রেশন, সেখানে তুমি দাঁড়িয়ে ভাবছো এবং সত্যজিৎ দা অনেকটা পরে নেমে এসে বলছে এসো ওপরে এসো, বা ওপরে আসতে হবে। তো ওইখানটা মানে মানে ছোট ছোট ডিটেলিং, যেগুলো ইভেন আমি স্নেহা একটা জায়গাতে আলোচনা করছিলাম, যেখানে যখন সায়ক দা ফার্স্ট তোমার ঘরে এন্ট্রি নিল, ওখানে তুমি বসে বসে যেভাবে জামাগুলো এ করছিলে, গোছাচ্ছিলে, ছোট ছোট ডিটেলিং গুলো এইগুলো, মানে তুমি খুব ইনস্টিংক্টলি করেছিলে, মানে সেটা তখন ওই মোমেন্টে, নাকি সেটা খুব মানে তোমার ক্যারেক্টারটা যখন তোমাকে ব্রিফ করেছিল আদিত্য দা, সেটা কি তুমি ছোট ছোট করে ওইভাবে ভেবেছিলে যে এই জায়গাটাকে আমি এভাবে স্পেস দেবো, বা এটাকে আমি না এভাবে আমি প্রিপেয়ার করবো? আমার একটা তো ধারণা ছিল চরিত্রটা সম্পর্কে, কিন্তু ওই হুম হুম আগে হুম। থেকে এই এই সময় আমি এটা করব, ওই সময় আমি ওইটা করব, এইভাবে আমি করি না। আমি ওই আচ্ছা। যখন ওই সিনটার ইয়ে হয় তখন এই সিনটাকে আমি নিজের মধ্যে, বা ওই ক্যারেক্টারটা কি ভাবতে পারে, কি করতে পারে, সেই সময় আমি যখন যেটা মনে হয় আমি তখন সেটা করি। হয়তো একটা টেকে একরকম হতে পারে, সেকেন্ড টেকে অন্যরকম হতে পারে। তো ওইটা আমি কিরকম করেছিলাম, নাহলে তো মেকানিক্যাল হয়ে যায়। আমি চাই আমার অভিনয়টা যেন ঠিক ঠিক মেকানিক্যাল না লাগে। আহ খুব ওই যে একটা এর মতো না লাগে, রিয়েল লাগে যাতে। তো হুম হুম। আমি ওইভাবে আগে থেকে ভেবে করিনি যে এই সিনেমাকে, আমি চরিত্রটা জানি, ক্যারেক্টারটা সম্পর্কে আমার এ জানা কি আছে। রিয়াক্ট করবে সেটা ওই সেখানে মোমেন্টে কিছুটা হয়ে গেছে শ্রীলেখা আর কি। এসছি আমি ফিরে। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। হুম, সেখানে কিছুটা আমি যে শ্রীলেখা মিত্র, মানুষ শ্রীলেখা মিত্র, তার একটু মিশেল হয় এলার সাথে, করে একটা তৈরি হয়। তো এইটা যদি ভাবো, এই যে এই সময়টা যে ওর যেটা কনফিউজ, মানে এত কিছু করে এত কিছু করলাম, কিন্তু ফাইনালি এই লোক, দুটো লোকই মরে গেল, প্রদীপ্তও মরে হুম। গেল, বুবুদাও মরে গেল। মানে এইটা একটা, তাহলে কি করলাম, কেন করলাম, একটা ভয়েড, মানে একটা অদ্ভুত, একটা পজ মতো আর কি। ঠিক। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ 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 হ্যাঁ, শোনা যাচ্ছে। এবার আমার খিদে পাচ্ছে, আমি যাই। না না, এবার এবার আমরা ব্যাপারটা শেষ করছি। তো মানে সবাইকে থ্যাংক ইউ সো মাচ, মানে এরকম একটা টাইম দিয়ে বের করে আমরা একটা আড্ডা মারলাম ছবিটা নিয়ে, এবং আমার বহুদিন ধরে ইচ্ছা ছিল ছবিটা যখন আমি দেখেছিলাম। তো থ্যাংক ইউ প্রিয়ঙ্কর দা, সুকৃত দা, সৃজন থ্যাংক দা ইউ। অ্যান্ড সুলেখা থ্যাংক দি। ইউ। আদিত্য দা এখানে নেই, আদিত্য দেখো, থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। ফর কামিং, অ্যান্ড বেস্ট অফ লাক। ছবিটা আরো মানুষ দেখুক, সুকৃত, এটা নিয়ে সৃজন, আরো। খুব ভালো কাজ হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এখানেই শেষ করা যাক আমার মনে হয়। তো আবার পরে কোনো একটা সময় আমাদের পরে আড্ডা হতে পারে। তো ঠিক আছে। ওকে, একদম। চলো সবাইকে টাটা, ওকে। গুড নাইট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাদেরকেও। থ্যাংক ইউ। টাটা। 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 থ্যাংক ইউ। Thank you.